আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্রের ওয়ান শট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। ঘড়িতে এখন বাজে ঠিক ৬টা বাজে, কিন্তু কথা মতো আমি তোমাদের প্রান্তি আপু অলরেডি ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারের ওয়ান শট ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি। কালকে এবং পরশু গত ২ দিন কিন্তু আমরা প্রথম পত্রের ম্যানেজমেন্ট ফার্স্ট পেপার ক্লাসে ২০২৩ সালের যে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করেছি। তখন অনেকে বলেছিলেন যে আপু সেকেন্ড পেপার আসলে আমরা সবাই জয়েন করব, ফার্স্ট পেপার ভুলে গিয়েছি, সেকেন্ড পেপারের উপর টেস্ট পরীক্ষা হচ্ছে, সেকেন্ড পেপারের কোয়েশ্চেন সলভ করেন। আজকে কিন্তু দেখবো যে কে সবচেয়ে বেশি অ্যান্সার দিতে পারে। ঠিক আছে, যারা অলরেডি জয়েন হয়ে গিয়েছো সবাইকে ক্লাসে স্বাগতম। যারা এখনো হয়নি, তোমাদের যারা ফ্রেন্ডরা আছে, যেহেতু ফ্রি গ্রুপে ক্লাস হচ্ছে, ফেসবুক পেজে ক্লাস হচ্ছে, ইউটিউবে ক্লাস হচ্ছে, তোমরা কিন্তু তোমাদের ফ্রেন্ডদের মেনশন করে দিতে পারো। এবং যারা অলরেডি ক্লাসে জয়েন হয়ে গিয়েছো, নিজেদের একটু কমেন্ট সেকশনে হাই দিয়ে হলেও একটু নিজের হাজিরাটা দিয়ে দাও। একটু জানাও তো যাদের এই যে অলরেডি হচ্ছে আমাদের সাথে বর্ষা জয়েন করে ফেলেছে। হ্যালো বর্ষা, কি অবস্থা, কেমন চলছে? আচ্ছা, কাদের কাদের অলরেডি ম্যানেজমেন্ট টেস্ট পরীক্ষা শেষ অথবা টেস্ট পরীক্ষা সামনে এখনো বাকি, একটু জানান। আচ্ছা, ফেসবুকে আমাদের সাথে জয়েন করেছে লাবিবা, ইউটিউবে জয়েন করেছে জিশান, সুমাইয়া। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। তোমরা কেমন আছো আমাকে জানাও। এসা জয়েন করেছে, সে থার্ড। এখানে ফার্স্ট সেকেন্ডও গোনা হচ্ছে, কে কার আগে জয়েন করে। আলহামদুলিল্লাহ প্রান্তিনাথ, আমি অনেক ভালো আছি। প্রসেনজিৎ জয়েন করেছে আমাদের সাথে, প্রসেনজিৎ তার ফ্রেন্ডের মেনশন দিয়েছে। থ্যাংক ইউ প্রসেনজিৎ। নাজমুল সাকিব আছে, দিন আছে, এশা আছে। হ্যালো সাকিব, আপনার নামটা দিনের ভাবনা পরিবর্তন করে সাকিব দিলেই পারে, না হলে তো আমি ভুলে যাব যে আপনার নাম সাকিব। আচ্ছা, রাইসা বলছে আপু এখনো ম্যানেজমেন্ট পরীক্ষা হয়নি, তাহলে তো ভালো। আজকের ক্লাসগুলো করে হোপফুলি আপনাদের ম্যানেজমেন্ট সেকেন্ড পেপারটা প্র্যাকটিস হয়ে যাবে টেস্ট পরীক্ষার জন্য। আজকে আমরা 4টা বোর্ড সলভ করব। সবার প্রথম ঢাকা বোর্ড, তারপর কুমিল্লা বোর্ড, তারপর রাজশাহী বোর্ড, তারপর দিনাজপুর বোর্ড। 4টা বোর্ড সলভ করার মাধ্যমে আজকে আমাদের ক্লাসটা কমপ্লিট করব। আমাদের সাথে জয়েন করেছে দিলীপ, জয়েন করেছে রাশেদ, জয়েন করেছে জুবাইর, জয়েন করেছে লাবিবা। বলছে আপু আমাদের সামনে এক্সাম। হ্যাঁ, অনেক কলেজেই কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অথবা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সো ম্যানেজমেন্ট সেকেন্ড বার পরীক্ষা বেশিরভাগ কলেজে এখনো পেন্ডিং। আচ্ছা, 6টা 2 বাজে, আমরা কি শুরু করব নাকি আরো কারোর জন্য ওয়েট করব? আচ্ছা, আগে বলেন তো আপনাদের মধ্যে থেকে আজকে যারা জয়েন করেছেন কারা গত কালকের এবং গত পরশু দিনের ক্লাসগুলো করেছেন, একটু অ্যাটেন্ডেন্স দেন তো। কয়েকটা নাম আমার এখনো পরিচিত, 2 দিন দেখতে দেখতে আপনাদের নামগুলো মুখস্থ হয়ে গিয়েছে, সুন্দর সুন্দর নাম। আচ্ছা, আকাশ জয়েন করে ফেলেছে, ইয়েস আকাশের নাম মনে আছে। বর্ষা জয়েন করেছে। অনু ক্লাস করতে পারেনি, অনু অলরেডি কিন্তু ইউটিউব অথবা ফেসবুকে ক্লাসগুলো আছে, সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। সিহাদুলের এক্সাম 2 তারিখ, তাহলে তোর বেশি দেরি নেই। আচ্ছা, নাজমুসের এক্সাম শেষ। টেস্ট এক্সাম শেষ হলে কিন্তু খুশি হওয়ার কিছু নেই, আরো প্যানিক অ্যাটাক হওয়া উচিত, আরো টেনশন হওয়া উচিত, কারণ টেস্ট এক্সাম শেষ মানে তোমার এইচএসসি দ্বার প্রান্তে একদম। আর বেশি দিন নাই, চোখের পলকে দেখতে দেখতে এইচএসসি দিনগুলো কিন্তু চলে আসবে। এবং এইচএসসির পরে কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ, সেটা আমাদের ভর্তি যুদ্ধ। তো 2টা ব্যাক টু ব্যাক একটা প্রেশার কিন্তু থাকে। সো যাদেরই টেস্ট পরীক্ষা শেষ, আপনারা একটু ভালো মতো এইচএসসি পারলে অ্যাডমিশনটা একটু দেখে রাখলেন অথবা নিজেকে এইচএসসি এর জন্য অন্তত ভালোভাবে প্রিপেয়ার করে নেন। ঠিক আছে, অ্যাডমিশনের জন্য ক্লাস করাটাকে ঠিক হবে। এখন অ্যাডমিশনের জন্য প্রয়োজন নয়। আপনি যদি এইচএসসির পড়াটা একদম 100% দিয়ে শেষ করে ফেলেন, আপনার অ্যাডমিশন কিন্তু এমনিতেই সহজ হয়ে যাবে। অ্যাডমিশনের ক্ষেত্রে বাংলা এবং ইংলিশের যে মুখস্থ পার্টটা, লাইক ভোকাবুলারি থাকে, প্রিপোজিশনস থাকে, বিভিন্ন বাক্য, এক কথায় বাক্য থাকে, তারপরে প্রোভার্বস থাকে, এই জিনিসগুলো ছাড়া বাকি জিনিসগুলোর সিলেবাস কিন্তু সেম। তো আপনার যে 3 4 5 মাস আপনারা যতটুকুই সময় পাবেন, সেই সময়টা আপনারা সেই হিসেবে দিবেন। কিন্তু এর আগে আপনারা এইচএসসির পড়াটা ভালো মতো শেষ করে ফেলেন, তাহলে আপনারা অ্যাডমিশনের জন্য এগিয়ে যাবেন।
ঠিক আছে, তো অলরেডি আমরা আমাদের ক্লাসটা আজকে শুরু করে ফেলি। সবার নিয়ম মনে আছে নাকি আমি জানি না, আবার আজকে নিয়মটা মনে করে দিচ্ছি, যেহেতু আপনাদের আজকে ছোট্ট বন্ধুরা আছে আরো নতুন। আমরা যেটা করব, একটা একটা করে বোর্ড সলভ করব। প্রত্যেকটা বোর্ডে 30টা করে কোয়েশ্চেন থাকবে। আপনারা কোয়েশ্চেনের অ্যান্সার যখন দিবেন, একটু কষ্ট করে কোয়েশ্চেন নাম্বারটা লিখে তারপর আপনার অ্যান্সারটা লিখবেন। এ বি সি ডি যেটাই হয় আপনার অ্যান্সার, সেই অ্যান্সারটা লিখবেন, প্রথম কথা। দ্বিতীয় কথা, প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। এখানে কোনো নেগেটিভ মার্ক নাই। ভুল হলে আমি কাউকে বকবো না, কিচ্ছু না, বরঞ্চ ভুল হলে আমি বুঝবো যে আপনার কোন অপশনটাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং আপনারা ভুল কোথায় করছেন। ঠিক আছে, এইটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, প্রত্যেকে কিন্তু আমার কোয়েশ্চেন অ্যান্সার দিবেন। 3 নম্বর কথা এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, পড়া ব্যতীত অথবা পড়াশোনার কোনো রিলেভেন্ট টপিক ব্যতীত ফেসবুক অথবা ইউটিউবে কোনো উল্টাপাল্টা কমেন্ট করবেন না অথবা অন্যদেরকে ডিস্টার্ব করবেন না। আমি জানি এখানে আমার সাথে যতজনই আছে, ইউটিউব ফেসবুক যেখানেই হোক, তারা নিজেদের মূল্যবান সময় দিয়ে এখানে জয়েন করে আছে, আমাদের সাথে পড়াশোনার জন্য আছে। তো আপনাদের যদি কারো পড়তে মন না চায়, কারো যদি মন না চায় ক্লাসটা না করতে, চলে যাবেন, কিন্তু এখানে থেকে অন্যদেরকে প্লিজ কোনো ধরনের ডিস্টার্ব করবেন না। তো আজকের মতো আমরা শুরু করি, ঠিক আছে। সবার প্রথম, ঢাকা বোর্ড 2023-এর ফার্স্ট কোয়েশ্চেন, পরিকল্পনার সংখ্যাত্মক পরিমাণগত ও আর্থিক প্রকাশকে কি বলে? আচ্ছা, আমাদের সাথে ক্লাস 7-এর ছোট ছোট বাচ্চারাও জয়েন করেছে। আপনারাও একটু দেখেন তো যে এই ইন্টার পড়াগুলো পারেন নাকি, দেখে কি মনে হয়। স্লাইড এফবিতে পাবেন কিনা আমি এটা বলতে পারছি না, সরি। আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে এসেছে। আমি কোথায় পড়াশোনা করি এটা ক্লাসের লাস্টে বলবো। এটা জানার জন্য আপনাকে ক্লাসের লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে, পুরো ক্লাসটা আমার সাথে করেন, ঠিক আছে। ওকে, 1 সি, অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, বাজেট। ওকে, প্রতিষ্ঠানের কোন উপাদানটি অন্যান্য উপাদানের চালিকা শক্তি হিসেবে কাজ করে? একটা প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের উপাদান থাকে, আপনাদেরকে একটু হিন্ট দেই, সেটা হচ্ছে 6M থাকে, ঠিক আছে। কিন্তু এই 6M এর মধ্যে একটা এম আছে খুব ইম্পর্টেন্ট, যে নাকি বাকি 5টা এম কে পরিচালনা করে। মানি, মেশিন, ম্যাটেরিয়ালস যেটাই বলেন, সেগুলো কিন্তু মানুষ ছাড়া আপনি চালনা করতে পারবেন না। তো প্রত্যেকটা জিনিসের জন্য, যন্ত্রপাতি হোক, তো অর্থ হোক, তথ্য, প্রত্যেকটা জিনিসের জন্যই কিন্তু আপনার মানুষ প্রয়োজন। তো মূল উপাদানটা হচ্ছে আমার এখানে মানুষ। ওকে, পেশার মানদণ্ড কোনটা? আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, এটা পরবর্তীতে আপনি চাকরি লেভেলে যাবেন, তো সেই চাকরির যে আপনার একটা মানদণ্ড থাকে, যে আপনি কোন লেভেল পর্যন্ত পড়াশোনা করেছেন অথবা কোন লেভেলে চাকরি করছেন, আপনার যে একটা পরিচয় পত্র থাকে, সেই পরিচয় পত্রটা এখান থেকে কি কি হতে পারে বলেন তো? আচ্ছা, মনির জয়েন করেছে, আকসা অ্যান্সার দিয়েছে, প্রসেনজিৎ অ্যান্সার দিয়েছে, প্রান্তি অ্যান্সার দিয়েছে, এদিকে ইউটিউবে নাজমুস অ্যান্সার দিয়েছে। যারা হচ্ছে অলরেডি স্প্যামিং শুরু করে দিয়েছেন, আপনারা অতি দ্রুত সময়ে ইউটিউব অথবা ফেসবুক থেকে ব্লক খেয়ে যাবেন। আমি জাস্ট লাস্ট ওয়ার্নিং দিলাম, কালকেও 4 জনকে ব্লক করেছি। আমি অন্তত পক্ষে আমার ক্লাসে এগুলো দেখতে চাই না, প্লিজ। আপনার যদি ক্লাস করতে মন না চায়, আপনি যদি ক্লাসে কেউ না হয়ে থাকেন, আপনি বের হয়ে যেতে পারেন, ঠিক আছে। ওকে, আকাশ 3 এর এ 1 ও 2, এটা হচ্ছে 3। আচরণ বিধি কোনটা জানেন? আপনি যখন স্কুল থেকে পাশ করবেন, এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনাকে কিন্তু মেইন সার্টিফিকেটের পাশাপাশি একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে ক্যারেক্টার সার্টিফিকেট, যেখানে লেখা থাকে যে আপনি এতদিন পর্যন্ত ভদ্রতা এবং ডিসিপ্লিন বজায় রেখে আপনার স্কুল লাইফটা পাস করেছেন, ঠিক সেম ভাবে আপনি কলেজ পাস করার পর কিন্তু আপনাকে একটা ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া হয় প্রতিষ্ঠান থেকে। সেই ক্যারেক্টার সার্টিফিকেটটা হলো আপনার আচরণ বিধি, ঠিক আছে। আচ্ছা, প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নিচের কোনটি? প্রশাসন কোন কাজগুলো সবচেয়ে গুরুত্ব হিসেবে করে থাকে? একটু দেখেন তো।
আচ্ছা, চিন্তন, বাস্তবায়ন, দৈহিক শ্রম, যোগাযোগ, কোনটা হবে? 4 এর এ, চিন্তা। কারণ কি, প্রশাসন কাদেরকে বলে? আমরা যে পিরামিডটা পড়েছি, সেই পিরামিডের সবচেয়ে উচ্চ স্তরে জানা থাকে, যারা নীতি নির্ধারণ করে থাকে, তারা আমাদের প্রশাসন। জাওয়াদ লিমিটেডের উৎপাদন ব্যবস্থাপক জনাব আয়ানা তার প্রতিষ্ঠানের লক্ষ্য স্থির করার ক্ষেত্রে কর্মীদের উপর অধিক নির্ভর করে থাকেন। কর্মীরা যার যার মতো স্বাধীনভাবে কারখানায় কাজ করে, ফলে প্রতিষ্ঠানে শৃঙ্খলা বিরাজ করে এবং লক্ষ্যার্জন ব্যাহত হয়। বলেন তো এটা কোন ধরনের নেতৃত্ব? বলেন তো কোন ধরনের নেতৃত্ব? যেহেতু আমার কর্মীদের উপর অধিক নির্ভর করছে, এখানে কর্মীরা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কাজ করছে, এখানে কিন্তু কোনো ধরনের জবাবদিহিতা দিতে হচ্ছে না। তো এইটা হচ্ছে আমার লাগামহীন নেতৃত্ব। ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কি কি প্রয়োজন? যেহেতু আমার লাগামহীন নেতৃত্বে আমি আমার লক্ষ্য অর্জন করতে পারছি না, তো অতএব আমার প্রতিষ্ঠানে কিন্তু শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। কোনটা কোনটা প্রয়োজন একটু বলেন তো? ভয় ভীতি প্রদর্শন করা, গণতান্ত্রিক নেতৃত্ব প্রবর্তন করা, কর্মীদের নিয়মিত তদারকি করা। আচ্ছা, অনেকে বলছে সি, 6 এর সি হবে। ইয়েস, কারণ ভয় ভীতি প্রদর্শন করা যায় না, ভয় ভীতি প্রদর্শন করা একটা নেগেটিভ সাইড। ঠিক আছে। একজন আদর্শ ব্যবস্থাপককে প্রাত্যহিক কার্য সম্পাদনে কয় ধরনের মুখ্য ভূমিকা পালন করতে হয়? বলেন তো, এটা বইয়ে আছে যে আদর্শ ব্যবস্থাপকের ভূমিকা, অথবা আদর্শ ব্যবস্থার গুণাবলীর আগে এই পার্টটা লেখা আছে, দেখি মনে আছে নাকি। 7 এর বি, 3 ধরনের। ভেরি গুড। জনাব মাহিন একটি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, দেখেন, কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ কাজের সাথে সম্পৃক্ত। উদ্দীপকে বর্ণিত জনাব মাহিন কোন স্তরের নির্বাহী? স্তর বলতে আমরা কোনটা বুঝছি? যেটা আমার ব্যবস্থাপনার পিরামিড হিসেবে আমরা চিনি। ঠিক আছে, তাহলে কোনটা হবে? লাবিবা, সিমিও জয়েন করেছে আমাদের সাথে, আজাদ, মেহেদি, প্রসেনজিৎ, মনির, বর্ষা, আকাশ, আচ্ছা সাবেদ, অনু। এইটার এ হবে না, এইটার বি হবে। এ আর বি এর মধ্যে মারামারি করছে। দেখেন তো, নীতি নির্ধারণ এই কাজটা কি মাঝখানের মধ্য নির্বাহীর না, কিন্তু এটা কিন্তু উচ্চ নির্বাহীর কাজ। আমার যে কোনো কোম্পানির জন্য অথবা আমার যে কোনো প্রতিষ্ঠানের জন্য নীতি নির্ধারণ করা। পরামর্শমূলক নির্দেশনা কোন প্রকৃতির? ফলপ্রসূ যোগাযোগের সাথে সম্পৃক্ত। পরামর্শ আমরা কিভাবে করি? আমি আপনার সাথে একটা প্রবলেম শেয়ার করছি, ধরেন আমার এখন এখানে বোর্ডে হচ্ছে কোনো স্লাইডে ভুল ছিল, তা আপনাকে আমি জিজ্ঞেস করলাম, এখন তো কোশ্চেন অ্যান্সার ভুল আছে, আপনার থেকে এখন আপনি কি করতে পারি? আপনারা আমার এটা রিপ্লাই দিলেন, তার মানে কি আমার উভয় দিক থেকে একটা যোগাযোগ হচ্ছে। ভেরি গুড, এটার অ্যান্সারটা তাহলে দ্বিমুখী যোগাযোগের সাথে সম্পৃক্ত। প্রশিক্ষণ ও উন্নয়ন ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কযুক্ত? প্রশিক্ষণ ও উন্নয়ন কোন কাজে প্রশিক্ষণ দেওয়া হয়? কাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়? আচ্ছা, সিমি, মিম, নাজমুজ, প্রসেনজিৎ, আজাদ, আকাশ। ওকে, অ্যান্সারটা হচ্ছে কর্মী সংস্থান, কর্মীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। পদমর্যাদা থেকে সাধারণত কোন ধরনের নেতৃত্ব হয়ে থাকে? পদমর্যাদা থেকে কোন ধরনের নেতৃত্ব হয়ে থাকে? ইয়েস, আনুষ্ঠানিক নেতৃত্ব হয়ে থাকে আমার। একটি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী জনাব অর্ণব জোনাল ম্যানেজার হিসেবে জনাব অহনকে নিয়োগের পর একজন ব্যবস্থাপকের, দেখেন, একজন ব্যবস্থাপকের অধীনে নিবিড় পরিচর্যার মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। উদ্দীপকে বর্ণিত বহুজাতিক কোম্পানিতে প্রশিক্ষণের কোন পদ্ধতি ব্যবহৃত হয়েছে? বলেন।
একজন ব্যবস্থাপকের আন্ডারে কাজ করছে এবং নিবিড়ভাবে পর্যালোচনা করছে। আচ্ছা, আমরা অলরেডি অ্যান্সার পেয়ে গিয়েছি, পর্যবেক্ষণ। কারণ এখানে অ্যান্সারটা বলেই দিয়েছে, পরিচর্যা, নিবিড় পরিচর্যা, যেটা আমার পর্যবেক্ষণ। এটা বলেন তো দেখি কার মনে আছে, শপ ম্যানেজমেন্ট বিখ্যাত বইটি কার লেখা? মিম, মারিয়া, এটা এইচএসসি ক্লাস। ফারহানা, এইচএসসির ওয়ান শট ক্লাস হচ্ছে, আমরা এখানে বোর্ড কোয়েশ্চেন সলভ করছি। আচ্ছা, বি, যারা নাম্বার, কোয়েশ্চেন নাম্বার ছাড়া অ্যান্সার দিচ্ছেন আমি তো বুঝতে পারবো না, একটু কাইন্ডলি কোয়েশ্চেন নাম্বারটা লিখে অ্যান্সার দেন। জাবের অ্যান্সার দিয়েছে 13 এর এ। সুমাইয়া, আচ্ছা, অন্য ডিরেক্ট বলেছে মনে নাই আপু। কোয়েশ্চেন পেলে কি পরীক্ষার হলে লিখে দেন পাশে যে মনে নাই আপু অথবা মনে নাই টিচার? একটা তো দাগাতে হয়, যেটা মনে আসে সেটা বলবেন। আচ্ছা, এটা হচ্ছে আমার এফ ডাব্লিউ টেইলর। এফ ডাব্লিউ টেইলর কে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক, তিনি সব ম্যানেজমেন্ট বইটি লিখেন। কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য উত্তম উপায় কোনটি? দক্ষতা কিভাবে বৃদ্ধি করা যায়? আজকে বেশি দেরি হয়ে যায় নাই নীরব, অলরেডি আমরা ফার্স্ট বোর্ডটা শুরু করেছি, আপনি এখান থেকে কন্টিনিউ করেন, ঠিক আছে? আচ্ছা, এটার অ্যান্সারটা হচ্ছে প্রশিক্ষণ। ভেরি গুড। আচ্ছা, একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক জনাব মোহাইমেন তার প্রতিষ্ঠানে 36,000 মেট্রিক টন বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা স্থির করে দেন। 9 মাস পর দেখা গেল মাত্র 20,000 মেট্রিক টন পণ্য উৎপাদিত হয়েছে। ব্যাপারটা নিয়ে উৎপাদন ব্যবস্থাপক উদ্বিগ্ন। উদ্দীপকের নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কোন ধাপ পর্যন্ত সম্পন্ন হয়েছে? প্রথম ধাপ কি? লক্ষ্যমাত্রা স্থির করেছে, তার মানে আমার আদর্শ মান স্থির করা শেষ। তারপরে 9 মাস পর দেখা গেল 22,000 মেট্রিক টন পণ্য উৎপাদিত হয়, তার মানে কি আমার কার্যফল পরিমাপ করা শেষ। এরপরে কি কিছু হয়েছে? হয়নি। তার মানে আমার এখানে প্রকৃত ফলাফল বা কার্যমাপ যেটা আমাকে বলি, সে কার্যমাপটা আমার নির্ণয় করা শেষ। আচ্ছা, 9 মাস পর মেট্রিক টন কত হওয়া উচিত ছিল? দেখেন, আমার 12 মাসের হিসাব অনুযায়ী আমার উৎপাদন হওয়া কথা ছিল 36,000 টন। তাহলে 1 মাসের হিসাব অনুযায়ী আমার হওয়ার কথা কত? 3,000 টন। আমি প্রতি মাসে তাহলে আমার টার্গেট হচ্ছে 3,000 টন উৎপাদন করা। এখন আমি 9 মাস পর যেহেতু আমার কার্যফলটা পরিমাপ করছি, তাহলে আমার 9 মাসে উৎপাদন হওয়ার কথা ইন্টু 9, 27,000 আমার উৎপাদন হওয়ার কথা। তার মানে কি 9 মাস পর আদর্শ মান হওয়া উচিত ছিল আমার 27,000 মেট্রিক টন। ঠিক আছে? কোন সংগঠন কাঠামোতে কর্তৃত্ব লেখা সাধারণত উলম্ব পরিলক্ষিত হয়? উলম্ব, এরকম, এটাকে বলা হচ্ছে উলম্ব। ঠিক আছে? উলম্ব বা ইংলিশ আমরা যেটাকে বলি ভার্টিক্যাল। ওকে, কোনটাতে হয়? 17 এর এ। ইয়েস, ঠিক আছে, সরল রৈখিক। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় কে থাকে বলেন তো? আচ্ছা, শিখা, সাবেত, নীরব, আকাশ, অনু, বর্ষা। অনু, একটু কোয়েশ্চেন নাম্বারটা লিখে তারপর অ্যান্সারটা লিখে। হ্যাঁ, আচ্ছা, প্রান্তি, নাজমুজ, প্রসেনজিৎ, সিমি, মনির, আচ্ছা, আজাদ। আচ্ছা, অ্যান্সারটা কি তাহলে? আমার পরিচালনা পর্ষদ। সুপারভাইজার কারা? সুপারভাইজার হচ্ছে নিম্নতে। আর আঞ্চলিক আর বিভাগীয় কারা? এটা হচ্ছে আমার মধ্য পর্যায়ের। ব্যবস্থাপনার কোন কাজটি বর্তমান ও ভবিষ্যতের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করে?
শিখা গল্প পরে করেন, আজকে কোশ্চেনের অ্যান্সার দেন, আজকে আবার অমনোযোগী হয়ে যাচ্ছেন, কালকে তো ঠিক ছিলেন। আচ্ছা 19 এর এ পরিকল্পনা, ভেরি গুড। আচ্ছা, জনাব মালিহা সাউথ সন্দীপ কলেজের একজন হিসাব রক্ষক। তিনি কলেজের আর্থিক লেনদেন সমূহ নির্ভুলভাবে লিপিবদ্ধ এবং সংরক্ষণ করেন। উদ্দীপকে জনাব মালিহার কর্মকাণ্ডে ব্যবস্থাপনার কোন দক্ষতা প্রতিফলিত হয়েছে? নির্ভুলভাবে লিপিবদ্ধ এবং সংরক্ষণ করে, তার মানে হচ্ছে সে হাতে কলমে কাজটা করছে। হাতে কলমে কাজটা করা মানে হচ্ছে আমার কারিগরি দক্ষতা। কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনগুলো? বাইরে না, একদম কর্মী সংগ্রহ যখন আমরা করব, ভেতর থেকে আমরা কিভাবে কর্মী কালেক্ট করতে পারি। যদি আমি বিশ্ববিদ্যালয় দেখি, বিশ্ববিদ্যালয় কিন্তু আমার বাইরের উৎস। এই যে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমরা যখন পড়াশোনা শেষ করব তারপর আমরা চাকরিতে জয়েন করব, ঠিক সেম ভাবে এখানে কিন্তু এটা আমার বাহ্যিক উৎস। তো আমি স্বাভাবিকভাবে আমার অ্যান্সারটা পেয়ে যাচ্ছি পদোন্নতি এবং ট্রেড ইউনিয়ন। আচ্ছা, অ্যান্সার পেয়ে গেছি। ঢাকাস্থ চট্টগ্রাম সমিতির সদস্যরা জাহাজ ভাড়া করে সন্দ্বীপে একটা বনভোজন করার পরিকল্পনা গ্রহণ করে। কুমিরা ঘাটে পৌঁছানোর পর বৌরি আবহাওয়ার কারণে সন্দ্বীপের স্থলে তারা পিকনিকটি মহামায়া লেকে করতে সক্ষম হয়। সন্দ্বীপের স্থলে উদ্দীপকে বর্ণিত পরিকল্পনাটি কোন ধরনের বলেন? 22 এ শিওর একার্থক পরিকল্পনা? কার্থক পরিকল্পনা কেউ বলবেন যে অন্য কোনো অ্যান্সার হবে? 22, 23 নাজমুস সাকিব, আইরিন, আদিত্য দাস। আচ্ছা 22 এর এ, ইয়েস, একার্থক পরিকল্পনা। নিচে আদর্শ পরিকল্পনার কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে চট্টগ্রামের পিকনিকটি সফল হয়েছে? কেন? কারণ তারা পরিকল্পনাটা সময় মতো কিন্তু চেঞ্জ করে ফেলেছিল। চেঞ্জটা আমরা কখন করতে পারি? যখন আমার পরিকল্পনাটা নমনীয় থাকে। কোন কাজটি কর্মীদের সচরাচর কর্মস্পৃহা বাড়াতে সহায়তা করে? অর্থাৎ কর্মের প্রতি যে নিজের মোটিভেশন, কাজ করার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা বাড়াতে সহায়তা করে। কোনটা? বলেই দিয়েছে অলরেডি অ্যান্সার, প্রেষণা। এই চ্যাপ্টারটা মেবি আপনাদের এইচএসসি তে নাই। আপনাদেরকে একটা ফ্রি অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে আপনারা যারা অ্যাডমিশন লেভেলে ভালো করতে চান, অথবা অ্যাডমিশনের পরবর্তী সময় যখন আপনারা যেখান থেকেই বিবিএ পড়েন, যে কোনো পাবলিক হোক, প্রাইভেট হোক, অথবা ন্যাশনাল ইউনিভার্সিটি, যেখান থেকেই বিবিএ পড়েন, এই যে প্রেষণা যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার উপরে আপনারা 3-4টা কোর্স পড়বেন। এটার উপরই গত বছর কিন্তু শর্ট সিলেবাস হওয়া সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে 2টো না 3টা কোয়েশ্চেন এসেছে। তো যদি আপনাদের সময় হয়, এই চ্যাপ্টারটা একটু মজার ছলে পড়বেন। এই চ্যাপ্টারে কয়েকটা মডেল আছে, কয়েকটা মজার মজার তথ্য আছে। জাস্ট পেজটা উল্টিয়ে একটু দেখবেন, যাতে হচ্ছে আপনার একটু মনে থাকে। ঠিক আছে, ওকে, নেক্সট যাই। কোন সংগঠনে দ্বৈত অধীনতার প্রয়োগ লক্ষিত হয়? দ্বৈত অধীনতা তার মানে আমার 2জন বস থাকে। বলেন 2জন বস কোন জায়গায় থাকে? কোথায় থাকে 2জন বস? 25-এর সি নাকি ডি? পর্ষদ নাকি ম্যাট্রিক্স? 2জন বস থাকে, 2জন বস থাকে। দেখেন ম্যাট্রিক্সের নিয়মটা কি ছিল? আমার একটা নির্দিষ্ট প্রজেক্ট, ধরেন এ বি সি, প্রত্যেকটা প্রজেক্টের একজন করে হেড থাকে। তার মানে আমার এ প্রজেক্ট থেকে একটা নির্দেশনা আসবে, আর এখান থেকেও একটা নির্দেশনা আসবে। আমার 2জনের নির্দেশনা মেনে কাজ করতে হবে। তার মানে আমার অ্যান্সারটা হচ্ছে ম্যাট্রিক্স। ভিশন 2041 কোন পরিকল্পনার অন্তর্ভুক্ত? ভিশন 2041। তিথিকা, মনির, স্বপ্নকন্যা, আলিফ, আকাশ, সাবেদ। 26-এর বি নাকি সি? দেখেন স্থায়ী পরিকল্পনা কখন হয়? যেটা আপনি কখনোই চেঞ্জ করবেন না।
ঠিক আছে, আপনি জানেনই না যে এটা কখনো চেঞ্জ করতে হবে। ভিশন 2041, আমার তো 2041-এর পরে গিয়ে এটা চেঞ্জ হয়ে যাবে অথবা কমপ্লিট হয়ে যাবে। তার মানে আমি এটা বলতে পারি এটা আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনার অন্তর্ভুক্ত। স্থায়ী কোনগুলা, যেমন এই কোম্পানিতে, যেমন আজকে আপনাদের ক্লাস করাচ্ছি, এই কোম্পানির নিয়ম হচ্ছে আপনাদের যতক্ষণ পর্যন্ত পড়ানো শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস করাবো। ঠিক আছে, এটা হচ্ছে কোম্পানির নিয়ম। এটা কিন্তু এমন নিয়ম না যে 2025 সালেই শুধু এই নিয়ম, এরকম কিন্তু না। ঠিক আছে, ঠিক সেম ভাবে এটা কিন্তু 2041 সাল পর্যন্ত এই পরিকল্পনাটা করা হয়েছে। এই কারণে এটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী, স্থায়ী না। ঠিক আছে, ওকে। এমএনএল লিমিটেডের মানব সম্পদ ব্যবস্থাপক তার প্রতিষ্ঠানের 20 জন বিক্রয় কর্মী নিয়োগের জন্য দৈনিক আজাদী পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন। এতে ব্যাপক সাড়া পাওয়া যায়। আচ্ছা, নিচের কার্যক্রমটি নিচের কোনটির সাথে সম্পর্কযুক্ত? বিজ্ঞাপন দেওয়া কোনটার সাথে সম্পর্কযুক্ত? কোন ক্ষেত্রে আপনার বিজ্ঞাপন দেওয়া হয়? আচ্ছা, প্রথমত দেখি কর্মী সংগ্রহের ক্ষেত্রে 27-এর এ, ভেরি গুড। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় কোন বিপ্লবের ইঙ্গিত দেওয়া হয়েছে? বৈজ্ঞানিক যে ব্যবস্থাপনার ক্ষেত্রে যে বিপ্লবটা ঘটে, ইয়েস, মানসিক বিপ্লবের ইঙ্গিত দেওয়া হয়েছে, অর্থাৎ মানুষের চিন্তা চেতনার মাধ্যমে অনেক কিছু কিন্তু চেঞ্জ এসেছে। সম্প্রতি সীতাকুণ্ডের একটি কারখানায় বিস্ফোরণের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের কারণ উদ্ঘাটন ও তা প্রতিরোধের জন্য সুপারিশ প্রদানের জন্য স্থানীয় প্রশাসন এলাকার চেয়ারম্যান সহ 3 জন বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব প্রদান করেন। এটা কোন ধরনের সংগঠন? বিশিষ্ট ব্যক্তিকে যদি আমি কোনো কারণে, স্পেসিফিক কারণে দায়িত্ব প্রদান করে থাকি, কোনো স্পেশাল কারণে যদি দায়িত্ব প্রদান করে থাকি, তাহলে সেটা কোন ধরনের সংগঠন প্রয়োগ হয়? ইয়েস, ঠিক আছে, কমিটি। এখন হেনরি ফিল্ড প্রদত্ত ব্যবস্থাপনার কোন নীতির প্রয়োগের ফলে উদ্দীপকে বর্ণিত কাঙ্ক্ষিত প্রতিবেদন প্রাপ্তির কাজ ত্বরান্বিত হবে? মতের ভিন্নতার কারণে কাঙ্ক্ষিত তদন্ত প্রতিবেদন প্রদানে বিঘ্ন ঘটেছে। মতের ভিন্নতা, তারা একটা টিম হিসেবে কাজ করছে। প্রসেনজিৎ, 9-29-এর গ কমিটি হবে 100%, ভেরি গুড। একতাই বল, ইয়েস, একতাই বল। শেষ আমাদের একটা বোর্ড। এখন বলেন তো কে কত মার্কস পেয়েছেন? আজকে ঢাকা বোর্ডের কোয়েশ্চেনে কে কত মার্কস পেয়েছেন বা কার কয়টা হয়েছে একটু দেখি। ফেসবুকে বেশি ভালো করেছে না ইউটিউবে বেশি ভালো করেছে? অবশ্য দুটাতেই ভালো কম্পিটিশন চলছে। আচ্ছা, একজন বলছে 26টা হয়েছে, 27টা হয়েছে, 29টা হয়েছে, ভেরি গুড। 29টা হয়েছে। ইউটিউবে আপনাদের কার কয়টা হয়েছে? শিখা, সুমাইয়া, বর্ষা, আকাশ, নীরব, আপনাদের কার কয়টা হয়েছে? 27টা, 26টা, নট ব্যাড, অনেক ভালো মার্ক এটা। আচ্ছা, মেহেদির 23টা হয়েছে, আরেকটু এফোর্ট দিলে আরেকটু বাড়াতে হবে। মনিরের 12টা হয়েছে, একটু কষ্ট করতে হবে, আরেকটু তাহলে ভালো মতো সেকেন্ড পেপারটা পড়তে হবে। আচ্ছা, আমরা হচ্ছে পরের বোর্ডের ক্ষেত্রে যাই, কুমিল্লা বোর্ড। সো স্টার্ট। নিচের কোন সংগঠনটি সামরিক সংগঠনের সাথে সাদৃশ্যপূর্ণ? সামরিক সংগঠনে কি হয়? একদম উপরের অফিসার যেটা বলে নিচের অফিসারকে ঠিক সেটাই মেনে চলতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কোনটা আসে? নিশ্চয়ই সরল রৈখিক আসে, কারণ একমাত্র সরল রৈখিকের ক্ষেত্রে আমার ঊর্ধ্বতন যেই যে কথাটা বলে থাকে ঠিক সেই জিনিসটাই কিন্তু আমার নিচের ক্ষেত্রে নিচের অধস্তন যারা আছে তাদেরকে মেনে চলতে হয়। স্বল্প মেয়াদী পরিকল্পনার সর্বোচ্চ মেয়াদ কত বছর? বলেন তো, স্বল্প মেয়াদী পরিকল্পনার
মেয়াদ কত বছর? অলরেডি পেয়ে গিয়েছি আনসার, সেটা হচ্ছে 1 বছর। তার মানে 0 থেকে 1, 1 থেকে 5, আরেকটা হচ্ছে আমার 5 বছর প্লাস। একটি প্রতিষ্ঠানের বার্ষিক শিক্ষা সফর নীতিমালা প্রণয়ন কোন পরিকল্পনার অন্তর্গত? কোন ধরনের পরিকল্পনা? লক্ষ্য, একার্থক, স্থায়ী নাকি বিভাগীয়? কোন ধরনের পরিকল্পনার অন্তর্গত? আচ্ছা, অ্যান্সার হচ্ছে আমার একার্থক। কারণ কি, এখানে একটাই আমার হচ্ছে লক্ষ্য, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যেটা আমার পূরণ হয়ে যায়। ঠিক আছে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কোনটা? আমরা সিদ্ধান্ত গ্রহণের যে চ্যাপ্টারটা আছে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে 5টা ধাপ দেখে থাকি। সেই ধাপগুলো দেখেন। একটা হচ্ছে আমার বিকল্প সমূহ মূল্যায়ন, আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনটা বেস্ট সেটা কিন্তু দেখতে হয়। উপাত্ত ও তথ্য সংগ্রহ, আমি বিকল্প মূল্যায়ন করব কিসের বেসিসে? অবভিয়াসলি আমার তথ্যের বেসিসে। এবং অগ্রাধিকার নির্ধারণ কিন্তু আমার করতে হবে যে আমার অনেকগুলো সলিউশন আছে, সে সলিউশনের মধ্যে আমার কয়টা, কোনটা বেস্ট, এই অনুযায়ী কিন্তু আমার সিরিয়ালি দেখতে হবে। আচ্ছা, আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? আদর্শ সংগঠন কি করে থাকে? আপনাদের কোয়েশ্চেন দেওয়ার আগে অ্যান্সার চলে আসে। আচ্ছা, কাম্য তত্ত্বাবধান পরিসর, অর্থাৎ যে কয়জন মানুষ আছে, যে কয়জন মানুষ আছে একটা সংগঠনে, সেই কয়জন মানুষের মধ্যে তারা কতটুকু কাজের লোড নিতে পারবে, ঠিক ততটুকু কাজই তাদেরকে দেওয়া হয়ে থাকে। কোনটি সংগঠনের মূল নীতি? আপনাদের হেনরি ফেওলের 14টা নীতি ছাড়াও কিন্তু আরো 3টা নীতি বইয়ে দেওয়া আছে। 14 আর 3 কত হয়? 17টা নীতি। কিন্তু এখানকার সেই 3টা নীতির সাথে একটা হেনরি ফেওলের নীতি আছে, খুঁজে বের করেন কোনটা আপনার হেনরি ফেওলের নীতি। আইরিন মেহেদি এখনো 6 এর অ্যান্সার আসে নাই। ইয়েস, 6 এর অ্যান্সার চলে আসছে। আদেশের ঐক্যনীতি আমার হেনরি ফেওলের 14টা নীতির মধ্যে একটা। কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক কে? মিশকাতুল, শিখা, সুমাইয়া, বর্ষা, আকাশ, নীরব, সাবেত, এখানে রোজানা, সিমি, আইরিন, ইসমাম। ওকে, আমার কার্যভিত্তিক সংগঠন কাঠামোর উদ্ভাবক FW টেইলর। ম্যাট্রিক্স সংগঠন সামরিক সংগঠনে ব্যবহৃত হয় না, এটা তো হবেই না, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটার এটা। সামরিক সংগঠনে কোনটা ব্যবহৃত হয় একটু আগে কিন্তু আমরা দেখে এসেছি। তো আমার অ্যান্সার হচ্ছে 2 ধরনের কর্তৃপক্ষ একসাথে কাজ করে সংগঠনের আধুনিক রূপ আমার। কর্মী নির্বাচন প্রক্রিয়ার প্রথম পদক্ষেপ কোনটি? আমরা যখন কর্মী সংগ্রহের পর নির্বাচন করে থাকি তখন আমার প্রথম পদক্ষেপ ইয়েস, আবেদনপত্র গ্রহণ ও বাছাই করা। কোনটি কাজের বাইরে প্রশিক্ষণ? অর্থাৎ কাজ দিয়ে কিন্তু এই প্রশিক্ষণগুলো করা হয় না, তার মানে অন্য কোনো উপায় করা হয়। তাহলে কোন উপায়? কোচিং, পদ পরিবর্তন, পর্যবেক্ষণ পদ্ধতি, অধিবেশন। আমার তো মনে হচ্ছে অ্যান্সারটা অধিবেশন, কারণ এই 3টা ক্ষেত্রে যারা নতুন থাকে বা যারা অধস্তন থাকে তাদেরকে কিন্তু ধরে ধরে কাজগুলো শেখানো হয়ে থাকে। বিভিন্ন চরিত্রের অভিনয়ের মাধ্যমে প্রদত্ত প্রশিক্ষণ পদ্ধতি হলো। আচ্ছা, এই ওয়ার্ডটা হবে না, এই ওয়ার্ডটা হবে না। প্রশিক্ষণ পদ্ধতি বিভিন্ন চরিত্র অভিনয়ের মাধ্যমে, অর্থাৎ আমি যদি অভিনয় করে থাকি তাহলে অবশ্যই এটা আমাকে নাট্যাভিনয় পদ্ধতি বলা হয়ে থাকে। হ্যাঁ, ওকে। 11 বি, শাহরিয়ার, আকাশ, সাবেদ, সুমাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।
আকাশ কোম্পানি লিমিটেড যোগ্য কর্মী তৈরিতে নিয়োগ পরবর্তী হাতে কলমে শিক্ষাদানের মাধ্যমে কর্মীর দক্ষতা বৃদ্ধি করে থাকে। উদ্দীপকের পদ্ধতি কোনটা? কোনটা উদ্দীপকের পদ্ধতি? পেয়ে গেছি। আমার প্রশিক্ষণ। আচ্ছা, প্রশিক্ষণের পদ্ধতি মানে উক্ত পদ্ধতি অর্থাৎ আমার প্রশিক্ষণের ফলে কি হয়ে থাকে? কর্মীরা কাজ সম্পর্কে ধারণা পায়, প্রশিক্ষণ দিলে কোম্পানির কালচার সম্পর্কে জানতে পারে, একটা কোম্পানিতে কে কিভাবে কাজ করে সেটা সম্পর্কে জানতে পারে। কর্মীরা নতুন নতুন চিন্তার উন্নয়ন ঘটাতে পারে, নতুন একটা পরিবেশে গেলে এখানে আরো কিভাবে ভালোভাবে কাজ করা যায় এটা সম্পর্কে তাদের বিভিন্ন আইডিয়া আসতে পারে। প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। ওকে, দৃষ্টিভঙ্গি বিচারে নেতৃত্বের ধরন কোনটি? দৃষ্টিভঙ্গি। আচ্ছা, 14 এর অ্যান্সারটা দেখি। 14 ডি। আচ্ছা, সবার ইউটিউবে সবার আগে আকাশ অ্যান্সার দিয়েছে, ফেসবুকে দেখি সবার আগে কে অ্যান্সার দেয়। ডি, সি হবে না ডি হবে? একজন বলছে সি, একজন বলছে ডি। দৃষ্টিভঙ্গি বিচারে। দেখি ফেসবুকের অ্যান্সার ঠিক হয় না ইউটিউবের অ্যান্সার ঠিক হয়। ফেসবুকে সমান সমান, কয়েকজন বলেছে সি, কয়েকজন বলেছে ডি। ফেসবুকে আবার সির সাথে এও আসছে। আচ্ছা, দেখে আসি অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে আমার কর্মী কেন্দ্রিক। দৃষ্টিভঙ্গির বিচারে ২ ধরনের নেতৃত্ব হয়ে থাকে। কর্মী কেন্দ্রিক এবং কর্মকেন্দ্রিক। ঠিক আছে? পরামর্শমূলক নির্দেশনার সুবিধা কোনটা? আমি যখন পরামর্শ করে ফেলবো আমার অধস্তন বা ঊর্ধ্বতন যারা তাদের সাথে, তো সেক্ষেত্রে আমার সুবিধাটা হলো আমাদের একজন আরেকজনের সুবিধা অসুবিধা জানতে পারবো। যার ফলে আমার পারস্পরিক সম্পর্কের উন্নয়ন ঘটবে। কোন ধরনের নেতৃত্ব কর্মীদের নিকট সবসময় অপছন্দের? এটা চোখ বন্ধ করে বলে দেওয়া যায় প্রভুত্বমূলক, বা আমরা যেটাকে বলে থাকি স্বৈরাচারী। মানে নিজের বস নিজের যেটা ইচ্ছা কারো কথা না শুনে সেটাই বলে থাকে। মিস্টার রহমান অধস্তনদের সাথে কোনো আলোচনা ছাড়াই সকল সিদ্ধান্ত এককভাবে গ্রহণ করে। কর্মীদের চাপ প্রয়োগের মাধ্যমে কাজ আদায়ের চেষ্টা করে। এটা কোন ধরনের নেতৃত্ব? বলেন। আমরা কিন্তু অলরেডি এটার অ্যান্সার একটু আগেই পড়েছি, সেটা হচ্ছে আমার স্বৈরতান্ত্রিক নেতৃত্ব। আচ্ছা, উদ্দীপকের এই নেতৃত্বে ব্যবস্থায় নেতা কি করে থাকে? নিজের একটা ক্ষমতা প্রদর্শন করে, অবশ্যই নিজেকে খুব শেয়ানা মনে করে তারা, যে আমি যেটা বলবো সেটাই হবে, আমি তো ওদের বস। নিজেকে প্রভু হিসেবে মনে করে এবং কাজের জন্য ভয় ভীতি প্রদর্শন করে থাকে। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটা? একদম সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার নিয়ন্ত্রণ, যেখানে আমরা পরিকল্পনার সাথে আমাদের যে কার্যফল সেই কার্যফলটা কম্পেয়ার করে থাকি, যে আমি আমার পরিকল্পনাটা অর্জন করতে পেরেছি কিনা, অথবা কতটুকু পর্যন্ত আমার লক্ষ্যটা অর্জন করতে পেরেছি। কতটুকু কোনটা হবে? ভিত্তি নির্ভরতা আমার নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। ভিত্তি কোনটা? আমার হচ্ছে আদর্শমানটা হচ্ছে আমার ভিত্তি, বা আমি যেটাকে বলি লক্ষ্যটা আমার ভিত্তি। এটার উপর ডিপেন্ড করে আমি আমার সমস্ত কাজ করে থাকি। একজন শ্রমিকের প্রতিদিনের লক্ষ্যমাত্রা 50 একক। এখানে 50 এককটা কি? এই মাত্রই বলে দিয়েছি, লক্ষ্যমাত্রা বা আদর্শমান। কোথায়? এই যে আদর্শমান। হয়েছে অ্যান্সার 20 বি। ইয়েস। মিস্টার জিকোর পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা 500 একক হলেও নির্দিষ্ট সময় শেষে উৎপাদন হয়েছে 425 একক। বিচ্যুতির পরিমাণ কত? বিচ্যুতি মানে হচ্ছে পার্থক্য। অর্থাৎ আমার লক্ষ্য ছিল 500 একক, আমার লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে 425 একক। তার মানে আমার বিচ্যুতি হচ্ছে 75 একক, যেটা আমার
লক্ষ্য অর্জন হয়নি। এই যে ৭৫ একক আমার বিচ্যুতির পরিমাণ। মিস্টার জিকোকে এই যে ৭৫ একক যে কম উৎপাদন হলো, তখন মিস্টার জিকোকে লক্ষ্যে পৌঁছাতে হলে কি করতে হবে? বিচ্যুতির কারণ নির্ণয় ও মূল্যায়ন করতে হবে অবশ্যই এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটা হবে না কারণ কার্যফল তো আমরা অলরেডি পরিমাপ করে ফেলেছি। অলরেডি যদি পরিমাপ না করি তাহলে তো আমি বুঝতে পারছি না যে আমার বিচ্যুতি হয়েছে। বুঝতে পারছি? আমার কিন্তু অলরেডি এই কাজটা করা শেষ। তাহলে পরবর্তী ধাপে আমার লক্ষ্যে পৌঁছাতে হলে আমার এই দুটো কাজ প্রয়োজন। একটা হচ্ছে কারণ মূল্যায়ন করা এবং সেই কারণ অনুযায়ী আমার কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইয়েস, খুবই সাকসেসফুলি আপনারা এটার ভুল অ্যান্সার দিয়েছেন। একটু মাথা ঠান্ডা করে কোয়েশ্চেনটা পড়ে তারপর অ্যান্সার করেন। আমার এখানে কার্যফল অলরেডি কিন্তু পরিমাপ করা শেষ। আচ্ছা, ব্যবস্থাপনার সর্বজনীন এই উক্তিটা কার? ২৩ এর সি সক্রেটিস। সিওর সক্রেটিস? ২৩ এর সি সিওর? সক্রেটিস আচ্ছা ইয়েস, আপনারা সবাই সিওর সক্রেটিস। আচ্ছা, ব্যবস্থাপনার মূল কাজ কোনটা বলেন তো? এখানে সবগুলাই কিন্তু ব্যবস্থাপনার কাজ। কিন্তু ব্যবস্থাপনার মূল কাজ কোনটা? ২৪ এর এ আচ্ছা পেয়ে গেছি পরিকল্পনা। কারণ পরিকল্পনা না হলে আমি আমার ব্যবস্থাপনার বাকি কাজগুলো কিন্তু করতে পারবো না। মিস্টার শাকিল একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক। তার তৈরিকৃত পরিকল্পনাটি উক্ত প্রতিষ্ঠানের ফোরম্যান নাসির বাস্তবায়ন করেন। নাসির কোন পর্যায়ের ব্যবস্থাপনার সাথে জড়িত? ফোরম্যান। যাদের ক্লাস বোরিং লাগছে, তার মানে নিশ্চয়ই তার এই ক্লাসে শেখার মতো কিছু নেই। ইচ্ছা নেই। আপনি কষ্ট করে কমেন্ট থেকে লিভ নিতে পারেন অথবা ক্লাস থেকে লিভ নিতে পারেন। শুধু এখানে বসে সময় নিজের কষ্ট করে বসে এই যে দেখছেন, শুনছেন কোন প্রয়োজন নেই। কিন্তু প্লিজ বাকিদেরকে ডিস্টার্ব করবেন না। আচ্ছা, নিম্ন পর্যায়ের মধ্যে পড়ে। থ্যাংক ইউ। ফোরম্যান নিম্ন পর্যায়ের মধ্যে পড়ছে। এখন মিস্টার শাকিলের ব্যবস্থাপনা পর্যায় আমরা আগের কোয়েশ্চেনে কি দেখলাম? নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। এই পর্যায়ের ব্যবস্থাপনা শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয় গঠিত। নো। প্রতিষ্ঠানের উদ্দেশ্য নীতি নির্ধারণ করে? আচ্ছা না, আমি তো মিস্টার শাকিলের কথা বলেছি। মিস্টার শাকিল হচ্ছে আমার পরিচালক। তো পরিচালক কারা? উচ্চ উচ্চ পর্যায়ে থাকে। হ্যাঁ, তাহলে উচ্চ যারা তারা কি করে? শীর্ষ পর্যায়ের নির্বাহীদের সমন্বয়ে গড়ে ওঠে প্রতিষ্ঠানের উদ্দেশ্য ও নীতি নির্ধারণ করে এবং সরাসরি কাজের সাথে কিন্তু তত্ত্বাবধানে তারা জড়িত থাকে না। কারা তত্ত্বাবধানে জড়িত থাকে? যারা নিম্ন পর্যায়ে কাজ করে। ঠিক আছে, তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে ১ এবং ২। নিম্নের কোনটিকে মানবদেহের মস্তিষ্কের সাথে তুলনা করা হয়? আচ্ছা, রাফিয়া, তিয়ানা, ওকে, সুমাইয়া আক্তার, শামিমা আক্তার, অনু কোনটার অপশন ২টা? আপু একটু বলো তো। আপু অপশন তো ২টা। আচ্ছা ইয়েস, একটা না হয় বাদ দিয়ে দেন। এখানে একটা হয়তোবা ভুল এসে গিয়েছে, দুঃখিত। অ্যান্সারটা প্রশাসন, সো আপনারা বি অথবা ডি যেটাই দেন রাইট অ্যান্সার হবে। আপনার প্রশাসন দিলেই হলো আপনার অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার বি হবে। বি আর ডি সেম, একটা দিলেই হবে, কোনো সমস্যা নেই। প্রতিষ্ঠানে শারীরিক শ্রম বেশি দিতে হয় কাকে? আচ্ছা, একজন বলছে যে
আপু না অ্যান্সার দিলে নাম নেন না। এখানে আপনি হিসাব করতে পারবেন না। আমার ফেসবুকে অলরেডি ৮২ জন মানুষ আপনার প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছে। প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে যাচ্ছে। আমি কিন্তু সবার কমেন্ট পড়ছি না। কারণ এতে কিন্তু ওদের কমেন্ট করা থেমে থাকছে না বা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়া থেমে থাকছে না। তারা এখানে শিখতে এসেছে। তাদের নাম পড়ার চেয়ে আমি তাদেরকে কনসেপ্টটা ঠিকমতো বলে দিচ্ছি কিনা সেটা তার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনার যদি মনে হয় যে আপনার নাম পড়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ তাহলে দুঃখিত, আপনি ক্লাসে শিখতে আসেননি। আপনি ক্লাসে আমার অ্যাটেনশন পেতে এসেছেন। কিন্তু সরি, আমি এখানে পড়াতে এসেছি, কাউকে অ্যাটেনশন দিতে না। হয়তোবা পড়ানোর মাঝে, মাঝে অ্যান্সারের মাঝে, মাঝে কয়েকটা নাম আমি যতটুকু সুযোগ হয় সেই কয়টা পড়ে দিই। ঠিক আছে? তো এইটুক শুধু বলেন যে এই ক্লাস টাইমের মধ্যে আপনার নাম পড়াটা আমার খুব বেশি জরুরি নাকি আপনাদেরকে কনসেপ্টটা বোঝানো বেশি জরুরি? আচ্ছা, প্রতিষ্ঠানে শারীরিক শ্রম বেশি দিতে হয় কাকে? অবশ্যই সুপারভাইজারকে। কারণ তারা কিন্তু নিম্ন পর্যায়ের। তারা মাঠ পর্যায়ে থেকে কিন্তু আপনার কাজগুলো করে থাকে। ঠিক আছে? একজন ব্যক্তির আদেশদাতা হবে একজন। উক্তিটি কোন নীতিকে সমর্থন করে? আচ্ছা, আরাফাত রাফি, কি নাম একেকজনের ফেসবুকে, রিয়াদ অন ফায়ার, এটা কোনো কথা? আপনার একটা সুন্দর নাম আছে না? সেই সুন্দর নাম দিয়ে আইডিটা খুলেন। স্বপ্নকন্যা, নাজমুল, আচ্ছা ইউটিউবে দেখে আসি। জয় নন্দী, শামিমা, প্রিন্সেস রোজা, বর্ষা। আচ্ছা নন্দী, একটা কাজ করেন, আপনি একটু কোয়েশ্চেন নাম্বারটা লিখে দেন আপনার অ্যান্সারটা লিখেন। তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আপনি কোন কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছেন। আকাশ, নীরব, আচ্ছা সাবের। থ্যাংক ইউ। আপনাদের সবার অ্যান্সার ঠিক আছে। আদেশের ঐক্যনীতি। কল্পনা সংক্রান্ত দক্ষতা। বলেন, কল্পনা সংক্রান্ত দক্ষতার বৈশিষ্ট্যগুলো কি, কি এখানে? একটা, সঠিকভাবে পূর্বানুমান করা, মানুষকে উৎসাহিতকরণ করা, উদ্ভূত পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ করা। কোনটা? ওয়ালাইকুম আসসালাম নাহিদ। আজকেও ক্লাসে লেট করে এসেছেন। কালকেও আপনি ক্লাসে লেট করে এসেছিলেন। 30 বি, শিখা, সুমাইয়া, নীরব, প্রান্তি, রিফাত, শামিমা। ওকে, বি, ইয়েস, ভেরি গুড। সঠিকভাবে পূর্বানুমান এবং উদ্বুদ্ধ পরিস্থিতিতে সিদ্ধান্ত গ্রহণ। শেষ, আমাদের আজকে সেকেন্ড বোর্ড শেষ। এখন বলেন, কে কতটা অ্যান্সার হয়েছে? কার কতটা অ্যান্সার হয়েছে এটা বলেন। ৩০ এর মধ্যে কে কত পেলেন? ৩০ এ ২৮, সুমাইয়া, ভেরি গুড। শাহরিয়ার আকাশ ৩০ এ ২৬, শিখা ২৯। কেউ ৩০ এ ৩০ পেয়েছেন? শিখাকে কেউ ক্রস করতে পেরেছেন? নাজমুল ২৬, রোজানার ২৬, অনুর ২৫ টা, রোজার ২৭ টা, বর্ষার ২৬ টা, বাকি আর এখানে কার হচ্ছে? সাবার, আচ্ছা সাবার এখনো অ্যান্সার দিয়ে যাচ্ছে। প্রসেনজিতের ২৭ টা। ২৫ টার উপর হলে, যাদের ২৫ টার উপর হয়েছে, নট ব্যাড মার্ক অ্যাকচুয়ালি। আরেকটু কষ্ট করলে আপনাদের ৩০ টা ৩০ টা হয়ে যেতে পারে। ৩০ টা ৩০ টা এমসিকিউ হওয়া মানে আপনাদের অনেক বড় প্রিভিলেজ, আপনারা সহজেই এ প্লাস পেয়ে যাবেন। কারণ তাহলে তো রিটেন এর ক্ষেত্রে আপনারা সুবিধা পাচ্ছেন। রিটেন এ যদি মার্ক একটু কমও আসে, আপনি তো আপনার নৈর্ব্যক্তিক দিয়ে ফুল মার্কসটা তুলে ফেলতে পারছেন। ওকে, আমরা থার্ড বোর্ডে যাই আজকের মতো। রাজশাহী বোর্ড। ফার্স্ট কোয়েশ্চেন, কার্য সম্পাদনের ধারাবাহিক পদক্ষেপকে কি বলে? শামিমার বোর্ড কুমিল্লা। দেখেছেন আপনার বোর্ডে কিরকম কোয়েশ্চেন আসে? যদি রাজশাহীর কেউ থেকে থাকেন একটু কমেন্টে বলেন তো কেউ রাজশাহী থেকে আছেন কিনা? এই রাজশাহী বোর্ডের কোয়েশ্চেন সলভ করছি আমরা। আচ্ছা, অলরেডি অ্যান্সার চলে এসেছে। প্রক্রিয়া। কার্য সম্পাদনের ধারাবাহিক পদক্ষেপকে প্রক্রিয়া বলে। নিচের কোনটিকে স্থাপনার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়? দর্পণ মানে কি জানেন? আয়না। যেটা দেখে, দেখে আমরা হচ্ছে সম্পূর্ণ কাজগুলো করতে পারি। আচ্ছা, ২ এ পরিকল্পনা। ঠিক আছে।
ব্যবস্থাপনা দেহের কোন অঙ্গের সাথে তুলনা করা যায়? সুমাইয়ার আজকে সাউন্ড প্রবলেম হচ্ছে। আপনার মনে হয় নেট স্লো, নেটে ডিস্টার্ব হচ্ছে। আপনি একটু কষ্ট করে কেটে দিয়ে আবার জয়েন করেন। নেট হয়তোবা স্লো এজন্য কেটে আসছে। আচ্ছা 3 এর ডি না 3 এর বি। ব্যবস্থাপনাকে দেহের চোখের সাথে তুলনা করা হয়। জোড়াময় শিকল নীতি নিচের কোন বিষয়ের সাথে সম্পৃক্ত? জোড়াময় শিকল যেরকম হয়। হয় আপনি নিচ থেকে উপরে উঠবেন, না হলে উপর থেকে নিচে নামবেন। তার মানে কি? আমার কর্তৃত্ব প্রবাহ। উপর থেকে নিচের দিকে আপনার কর্তৃত্ব প্রবাহ হচ্ছে, নিচের থেকে উপরের দিকে আপনার কর্তৃত্ব প্রবাহ হচ্ছে। আচ্ছা সাউন্ড কি আপনাদের সবার প্রবলেম হচ্ছে? ২-১ জন বলছে সাউন্ড প্রবলেম হচ্ছে। আপনাদের সবার কি সাউন্ড প্রবলেম হচ্ছে একটু জানান তো? যারা আছেন Facebook এ আছেন বা YouTube এ আছেন যারা আমাকে একটু বলেন তো কষ্ট করে। কি ধরনের প্রবলেম হচ্ছে একটু বলবেন? কথা কেটে আসছে অথবা কথা বাড়ি যাচ্ছে। কোন একটা সমস্যা, কি সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা নেট একটু প্রবলেম হচ্ছে। তাহলে কি নেট ইস্যু হচ্ছে? হোপফুলি হওয়ার কথা না। যদি হয়ে থাকে সরি নেট ইস্যু হচ্ছে তাহলে। আচ্ছা, নেট ইস্যু হচ্ছে। এই কারণে হচ্ছে স্লো হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, ওকে পরবর্তীতে যাই। একজন আদর্শ ব্যবস্থাপকের জন্য প্রয়োজনীয় দক্ষতা সমূহগুলো কি? অবদমনের দক্ষতা, অবদমন মানে কি জানেন? আরেকজনকে হচ্ছে গিয়ে আ কি বলে এটাকে? দখল বা দমন করে রাখা। আপনি আরেকজনের উপর অনেক প্রেশার দিয়ে রাখছেন। একটা ক্লাসের মধ্যে ধরেন আপনার ফ্রেন্ডরা কোন কথা বলতে যাচ্ছে, তখন হচ্ছে গিয়ে আপনি চুপ করায় দিলেন। এটা হচ্ছে অন্যকে দমন করে রাখা। ওকে? তারপরে হচ্ছে আন্তঃব্যক্তিক সম্পর্ক, সমস্যা অনুধাবনের দক্ষতা। অলরেডি আমরা কিন্তু বলে দিয়েছি, আদর্শ ব্যবস্থাপক কি আরেকজনকে দমন করার চেষ্টা করে? করে না কিন্তু। সে কিন্তু নিজে উঠে যাওয়ার চেষ্টা করে। নিজের উন্নতি করার চেষ্টা করে। তাহলে এটা আমার হবে আন্তঃব্যক্তিক সম্পর্ক এবং সমস্যা অনুধাবনের দক্ষতা। কোন ধরনের মনোভাব দূর করতে পারলে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ যথাযথ হবে? আচ্ছা, Facebook এ যারা আছে তাদের সমস্যা হচ্ছে না। যারা YouTube এ আছে তাদের হয়তোবা একটু সমস্যা হচ্ছে। আপনাদের যদি YouTube এ বেশি সমস্যা মনে হয় Facebook এর মেইন পেজ থেকে আপনারা কাজ করতে পারেন। ঠিক আছে? তাহলে হোপফুলি আপনাদের কোনো ইস্যু হবে না। আচ্ছা, পক্ষপাতমূলক। ইয়েস, ভেরি গুড। কোন ধরনের সংগঠন কাঠামোতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়? এটা খুবই সহজ, সরলরৈখিক। কারণ সরলরৈখিকে যে বস থাকে সেই ডিসিশন নেয়। তার ডিসিশনই তার অধস্তনরা কিন্তু মেনে চলে। তো এই ক্ষেত্রে সে কিন্তু তার কোনো পরামর্শ নিতে হয় না বা অন্যের কোনো কিছু কোনো মতামতের জন্য তাকে কিন্তু আ ওয়েট করতে হয় না। তো এই কারণে এখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয়। প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মেলানো কোন নীতি অনুসরণ করা উচিত? এরকম একটা কোয়েশ্চেন আমরা ১ম ঢাকা বোর্ডেও পড়েছি। শিখা আপু ক্লাসে মনোযোগ দেন, হ্যাঁ? অন্যের দ্বারা ডিস্ট্রাকশন হয়েন না। এতক্ষণ অ্যান্সার দিচ্ছিলেন। আমি কিন্তু জিজ্ঞেস করব আপনার এই বোর্ডের পর কয়টা কোয়েশ্চেন অ্যান্সার হয়েছে? সুন্দর করে অ্যান্সার দেন। ভেরি গুড। এই যে জি, নমনীয়তা। বিশেষ পরিস্থিতি মোকাবেলার জন্য কি ধরনের সংগঠন কাঠামো ব্যবহার করা হয়? দেখি তো Facebook এ কে অ্যান্সার দিয়েছে? সিমি আছে, রাফি ইসলাম আছে, মেহেদী ইসলাম, তামরিন সাবা, প্রসেনজিৎ, আ তাওরাত আছে। আচ্ছা 8 এর ডি। 8 শেষ, 9 এর অ্যান্সারটা দিয়ে দেন। শাহরিয়ার, আকাশ, রোজানা, সিমি, মেহেদী, শান্তিনাথ, নাজমুল, অনু, আচ্ছা, জয় নন্দী, শাহরিয়ার, আকাশ, অ্যান্সার হচ্ছে আমার কমিটি। এনএফএল প্রদত্ত ব্যবস্থাপনা নীতি কয়টি? এটা অলরেডি আমরা ১৪ টি বেশ কয়েকবার পড়েছি।
লাগামহীন নেতৃত্বের বৈশিষ্ট্য। লাগামহীন নেতৃত্ব তো মানে এটার কিছুটা অপকারিতাই বলা যায়। যে ঊর্ধ্বতনেরও যেরকম কোনো জবাবদিহিতা নেয় না, দায়বদ্ধতা থাকে না এমন একটা ভাব থাকে। সেখানে কিন্তু শৃঙ্খলা জিনিসটা থাকে। এখানে কর্মীর এক ধরনের স্বাধীনতা থাকে। কর্মীরা যেরকম মন চায় সেরকম ভাবেই কাজ করতে পারে। এবং নেতা যিনি আমার নেতৃত্ব দিয়ে থাকেন, তারা কিন্তু মেইনলি কর্মবিমুখ হয়ে থাকে। জনাব কবির হোসেন একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠানের মালিক। তিনি একজন ব্যবস্থাপক নিয়োগ করবেন বলে সিদ্ধান্ত নেন। নিজ প্রতিষ্ঠানে সে মানের কোনো কর্মী নেই। তার পত্রিকায় একটি বিজ্ঞাপন দেন। দেখেন বিজ্ঞাপনের কোয়েশ্চেন আবার চলে আসছে। নিয়োগের জন্য আগত কর্মীদের সাথে তিনি সরাসরি আলাপের চিন্তা ভাবনা করছেন। সরাসরি আলাপ। তো ফার্স্ট বলেন, কর্মী নিয়োগের জন্য কোন কাজ সম্পাদন করেছে? এই যে বিজ্ঞাপনটা দিয়েছে এটা কোন ধরনের কাজ? মুশফিকা ঐশী আপনার নেটে ইস্যু হচ্ছে পুরা। এর জন্য আপনি শুনতে পাচ্ছেন না। বাকিদেরটা ঠিক আছে। আচ্ছা, কর্মী সংগ্রহ। ওকে। তারপরে যদি আমি দেই যে কর্মী নির্বাচনে কোন পদ্ধতি অবলম্বন করেন? এই যে তিনি সরাসরি আলাপের চিন্তা ভাবনা করেন, এটা কর্মী নির্বাচনের কোন ধরনের পদ্ধতি? ইয়েস, ভেরি গুড। সাক্ষাৎকার। ডিরেক্ট তাদের সাথে সাক্ষাৎকার নিয়ে তাদের ইন্টারভিউটা নিবে। আচ্ছা সাক্ষাৎকার ইন্টারভিউ সেম জিনিস, ইংলিশ আর বাংলা। কোন ধরনের সংগঠনের দ্বৈত অধীনতার প্রয়োগ লক্ষ্য করা যায়? এটা আমরা অলরেডি সলভ করেছি। এটা ম্যাট্রিক্স। নিচের কোনটি ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ কাজ? ব্যবস্থাপনা চক্রের সর্বশেষ কাজ কোনটা? ইয়েস, 15 এ দিন নিয়ন্ত্রণ আমার সর্বশেষ কাজ। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎস। এরকম কিন্তু একটা কোয়েশ্চেন আমরা আরেকটা বোর্ডেও পেয়েছি। কর্মী সংগ্রহের বাহ্যিক উৎসগুলো কি, কি? পদোন্নতি মানে হচ্ছে আমার নিজের কোম্পানি এক পোস্ট থেকে আরেক পোস্টে যাচ্ছে। বাইরে থেকে কিন্তু কেউ আসছে না। প্রমোশন যখন পাচ্ছে তার মানে আমার পদোন্নতি হচ্ছে না। তাহলে আমার অ্যান্সারটা কি হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান। আমি বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে আসছি অথবা বিজ্ঞপ্তির মাধ্যমে মানুষের সিভি কালেক্ট করে তাদেরকে আমি চাকরি দিচ্ছি বা তাদেরকে হায়ার করছি আমার কোম্পানির জন্য। আমার অ্যান্সারটা হবে ২ এবং ৩। জনাব আমিনুর ইসলাম কর্মীদের সকল তথ্য সংগ্রহ করেন। কিছু, কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তিনি অধীনস্থদের উপর অর্পণ করেছেন। যাতে সকল বিভাগের কর্মীদের কাজে লাগানো যায়। এখন বলেন তো তিনি কোন নীতি পালন করেছেন? কোন নীতি পালন করেছেন তিনি? ইয়েস, শিখা YouTube থেকে Facebook এ ট্রান্সফার হয়ে গেছে। দেখছি শিখা আপনার কমেন্ট আমি দেখেছি। কোন নীতি? বিকেন্দ্রীকরণের নীতি। এখন জনাব আমিনুল ইসলামের মধ্যে আদর্শ ব্যবস্থাপকের কোন, কোন গুণাবলীগুলো রয়েছে বলেন? সুমন আহমেদ আপনার কি হেল্প দরকার? ম্যাম প্লিজ হেল্প মি। কি হেল্প দরকার আপনার বলেন তো? আমি এতক্ষণ খেয়াল করিনি সরি। বলেন। বাকিরা কোয়েশ্চেন অ্যান্সার প্রীতম অ্যান্সার দিয়েছে, আলতাফ অ্যান্সার দিয়েছে, সিমি অ্যান্সার দিয়েছে, শান্ত অ্যান্সার দিয়েছে, আকাশ অ্যান্সার দিয়েছে, অনু, বর্ষা, ইসমাম, তাওরাত ওকে সবার অ্যান্সার ঠিক আছে। ডি অ্যান্সারটা হচ্ছে ডি। অভিজ্ঞতা আছে, ঝুঁকি গ্রহণও করছে, যোগাযোগ দক্ষতাও আছে। নিচের কোনটি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার ৩য় ধাপ? আমি ১ম এ কি করি? আদর্শ মান নির্ধারণ করি। তারপর কি করি? নিজের কার্যফল পরিমাপ করি। কার্যফল পরিমাপ করার পর কি করি? ২ টার মধ্যে কম্পেয়ার করি। কোথায় আমি কম্পেয়ার করছি? আদর্শ মান ও কার্যফলের তুলনা করছি। ঠিক আছে?
ব্যবস্থাপনার কোন কাজটি অন্যান্য কাজের ভিত্তি হিসেবে বিবেচিত? এটা আমি অলরেডি সলভ করেছি। পরিকল্পনা। তাই আমি এটা স্কিপ করে যাচ্ছি। নন্দন ফুড নির্ধারিত আকার, রং ও মডেল বিবেচনা করে খাদ্যদ্রব্য উৎপাদন করে। বিগত বছরগুলোর বিবেচনায় ২০২২ সালের মুনাফা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্যমাত্রা ১২% ঠিক করা হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতির বিবেচনায় তাতে পরিবর্তন আনা হয়েছে। জনাব ফুড কোন প্রকৃতির পরিকল্পনা গ্রহণ করেন? ১২% এটাকে কি বলে? ২১ এর অ্যান্সার? একটু ভেবে চিন্তে একটু ঠান্ডা মাথায় দেন। এখানে খুবই শর্ট ট্রিকস আছে একটা। আমি জানি না শর্ট ট্রিকসটা আপনারা জানেন কিনা? আমি এখন এটা বলে দিব। শর্ট ট্রিকসটা হচ্ছে যখনই আপনি এরকম একটা নিউমেরিক বা সংখ্যার নাম্বার দেখবেন যে আপনার লক্ষ্য ৫,০০,০০০ মেট্রিক টন উৎপাদন করা অথবা ৳১২,০০,০০০ মুনাফা করা অথবা এই যে এখানে যেমন আছে ১২% মুনাফা বৃদ্ধি। দেখেন সংখ্যা দেওয়া আছে না? এই সংখ্যাগুলো যখন দেওয়া থাকবে তখন সেটার অ্যান্সার হবে লক্ষ্য। এটা খুবই শর্ট ট্রিকস। আপনার যখন লক্ষ্যটা লক্ষ্যের কোনো কোয়েশ্চেন থাকবে, কোনো সংখ্যা দেওয়া থাকলে বুঝবেন এটা লক্ষ্য। ঠিক আছে? বইতেও দেখবেন একটা উদাহরণ দেওয়া আছে সেখানে কিন্তু একটা সংখ্যা দিয়ে অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, ২০২২ সালের পরিকল্পনার কি বৈশিষ্ট্য রয়েছে? এই যে পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনটাই কি বৈশিষ্ট্য রয়েছে একটু বলেন তো? ২০২২ সালের পরিকল্পনার বৈশিষ্ট্য ১ম টা নমনীয়, তারপর এটা যৌক্তিক এবং সেটা কিন্তু যৌক্তিক না, নির্দিষ্ট এবং নমনীয়। এখানে যৌক্তিক কেন না? কারণ হচ্ছে এই যে ১২% ২০২২ সালে যে মুনাফা লক্ষ্যমাত্রা ঠিক করেছিল, এটা যদি যৌক্তিকই হতো তাহলে লক্ষ্যমাত্রা আর পরিবর্তন করতে হতো না। যেহেতু এটা লজিক্যাল ছিল না, তাই আমার প্ল্যানিং এ আবার পরিবর্তন আনতে হয়েছে। ঠিক আছে? নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যবস্থাপনার কোন কাজের যাচাই করা হয়? নিয়ন্ত্রণের মাধ্যমে কোন কাজ যাচাই করা হয়? নিয়ন্ত্রণের সময় আমরা কোনটার সাথে কম্পেয়ার করি? লক্ষ্য। লক্ষ্যটা কখন নির্ধারণ করা হয়? পরিকল্পনার ক্ষেত্রে। তাই আমরা পরিকল্পনাটাকে যাচাই করে থাকি। আদর্শ সংগঠনের বৈশিষ্ট্যগুলো কোনগুলো? একটা আদর্শ সংগঠনের কি বৈশিষ্ট্য থেকে থাকে? লক্ষ্যাভিমুখী, সহজবোধ্য এবং নমনীয়। ৩ টাই কিন্তু আমার একটা আদর্শ সংগঠনের বৈশিষ্ট্য হয়ে থাকে। আচ্ছা। নিচের কোনটি কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি? আবারও চলে এসেছি। এখান থেকে কিন্তু বেশ কয়েকবার কোয়েশ্চেন আসতে দেখা যায়। কোনটা কাজের মাধ্যমে প্রশিক্ষণ পদ্ধতি? ইয়েস, অ্যান্সার পেয়ে গিয়েছি। ওয়ার্কশপ না, আপনার পদ পরিবর্তন। একজন অ্যান্সার ভুল দিয়েছে। সেটা হচ্ছে ওয়ার্কশপ। পদ পরিবর্তন। আজকে আপনাকে আমি সেলস ডিপার্টমেন্টে কাজ করতে দিলাম। কালকে আপনাকে আমি মার্কেটিং ডিপার্টমেন্টে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করতে দিলাম। তারপরের দিন আপনাকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কাজ করতে দিলাম। তারপরের দিন ফাইনান্স ডিপার্টমেন্টে কাজ করতে দিলাম। এই সমস্ত জায়গায় কেন আমি আপনাকে দিয়ে কাজ করাচ্ছি? যাতে আপনি একটা কোম্পানির কোন জায়গায় কোন ধরনের কাজটা হয়ে থাকে সেটা সম্পর্কে একটা প্রপার ধারণা পান। আর যারা আপনার ঊর্ধ্বতন আছে তারা যাতে বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কোন ডিপার্টমেন্টে সবচেয়ে ভালো কাজ করতে পারবেন। ঠিক আছে? হেনরি ফিওলের কোন নীতির মাধ্যমে কর্মীদের প্রতি সমান ও নিরপেক্ষ আচরণ? আচ্ছা, সমান যেহেতু বলেই দিয়েছে, তাহলে আমার অ্যান্সারটা সামলাতেই হবে। সমান যেটা। শারমিন আক্তার নিজ প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে নিয়মতান্ত্রিক উপায়ে নেতৃত্ব পেয়েছেন। তিনি ব্যবসায়ের এবং নিজের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন। অধীস্তনরা শ্রদ্ধার সাথে তার নির্দেশনা পালন করেন। এখন বলেন, আনুষ্ঠানিকতার বিচারে শারমিন আক্তারের নেতৃত্ব কোনটা? যেহেতু সে নিজস্ব প্রতিষ্ঠানের পদমর্যাদা থেকে সেই দায়িত্বটা পেয়েছে,
তার মানে আনুষ্ঠানিকতার বিচারে কিন্তু সেটা আনুষ্ঠানিক নেতৃত্ব হয়ে থাকবে। কারণ আনুষ্ঠানিকতার বিচারে নেতৃত্ব কয় ধরনের? ২ ধরনের। একটা হচ্ছে আনুষ্ঠানিক, একটা আমার অনানুষ্ঠানিক। ২ টা। ঠিক আছে? শারমিন আক্তার নিজ প্রতিষ্ঠানে আচ্ছা, এরপরে কোয়েশ্চেনটা দেখি। শারমিন আক্তারের মধ্যে আদর্শ নেতার কোন গুণাবলীগুলো আছে? বলেন তো? আহাদ মিয়া বলছে এ হবে। কোন কোয়েশ্চেনের এ হবে? কোয়েশ্চেন নাম্বারটা একটু কষ্ট করে লিখে দেন। আটাইশ, ২৮ এর ডি। প্রজ্ঞা, ধৈর্য, ন্যায়পরায়ণতা। ভেরি গুড। আচ্ছা, ব্যবস্থাপনা সর্বজনীন এটা আমরা অলরেডি সলভ করেছি। সক্রেটিস বলেছে, ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কত প্রকার? রাজশাহী বিভাগের এটা লাস্ট কোয়েশ্চেন। সাবধানে দেন। কোনটা হবে অ্যান্সার? ক্ষমতা প্রয়োগের ধরন বিচারে নেতৃত্ব কত প্রকার? ত্রিশের বি। আচ্ছা এখানে দেখি ত্রিশের বি। মনির বি, শান্ত বলছে বি, সুমাইয়া আক্তার, মুশফিকা ঐশী, আহাদ মিয়া। সায়েন্সের সাবজেক্ট গুলোর ক্লাস কবে হবে সেটা হচ্ছে আপনাকে মেইন পেজ থেকে জানিয়ে দেওয়া হবে কবে কোন ক্লাস হবে। ঠিক আছে? সেটা আমি বলতে পারছি না। আমি তো সায়েন্সের টিচার না। আ তাওরাত অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে। ওকে। অ্যান্সার হচ্ছে ৪ ধরনের আমার ক্ষমতা প্রয়োগের বিচারে। শেষ। আমার রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনও শেষ। এখন বলেন, কার কয়টা অ্যান্সার হয়েছে? ২৯ স্কিপ করেছি কারণ ২৯ অলরেডি আমরা একবার করেছি। ব্যবস্থাপনা সার্বজনীন এটা অলরেডি আমরা একবার করেছি না তো ডাবল করার কি দরকার? যেটা আপনারা অলরেডি একবার হয়ে গেছে সেটা আপনাদের জন্য বোনাস মার্ক। ঠিক আছে? এখন বলেন, আকাশের ২৫ টা হয়েছে। ওকে। মনিরের ২৭ টা হয়েছে। ইসমামের ২৮ টা হয়েছে। দেখি ইসমামকে কে পার করতে পারে? সুমাইয়ার ২৬ টা। ২৬ টা, প্রসেনজিৎ ২৬ টা। আর কে? সিমির ২৮ টা। রোজানার ২৯ টা হয়েছে, মেহেদীর ২৯ টা হয়েছে। একটা ভুল গেছে, একটার জন্য মিস। সায়েন্সের ক্লাস হবে না এটা তো বলিনি। সায়েন্সের ক্লাস হবে কিন্তু কবে হবে সেটা আপনাকে মেইন পেজ থেকেই জানিয়ে দেওয়া হবে যে আজকে অথবা কালকে আপনার সায়েন্সের ক্লাস হবে। আচ্ছা, অনুর ২৮ টা হয়েছে। সাজিদ সাউন্ডে আপনার প্রবলেম, নেটে আপনার প্রবলেম হচ্ছে। এখানে সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে না। তিয়ানার ২৯ টা হয়েছে। আচ্ছা আপনাদের মোটামুটি ওভারঅল ভালোই হচ্ছে। এখন পর্যন্ত ৩ টা বোর্ড করেছে। ৩ টা বোর্ডেই মোটামুটি দেখা যাচ্ছে সবার ২৫, ২৭, ২৮, ২৯ এমন কোয়েশ্চেন আনসার হচ্ছে। ঠিক আছে? ভেরি গুড। এইটা যেন আপনাদের এইচএসসি তেও মানে বজায় থাকে। ওকে, নেক্সট এ যাই। দিনাজপুর বোর্ড ২০২৩। অধস্তনদের দিয়ে কাজ করিয়ে নেওয়ার ক্ষমতাকে কি বলে? আপনারা কি একটা জিনিস জানেন যে দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্যটা কি? অনেকে এটা কনফিউজড হয়ে যায়। একজন জিজ্ঞেস করেছিল যে দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য কি? দায়িত্ব হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার দায়িত্ব। আমার দায়িত্ব হচ্ছে এখন আপনাদেরকে আমার ৪ টা বোর্ডের কোয়েশ্চেন করাতে হবে, শেষ করাতে হবে, কনসেপ্ট গুলো বুঝিয়ে দিতে হবে। কর্তৃত্ব হচ্ছে আমি চাইলেই এখন এই কমেন্ট সেকশনে যারা আপু আমার নাম বলেন, আমার নাম বলেন, আপনি কমেন্ট কেন পড়েন না, এটা করেন না, সেটা করেন না। তাদেরকে আমি চাইলেই ক্লাস থেকে বের করে দিতে পারব। এটা হচ্ছে আমার কর্তৃত্ব। মানে আমার এখানে একটা রাইট আছে। ঠিক আছে? এটা হচ্ছে দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে পার্থক্য। অনেকেই দায়িত্ব এবং কর্তৃত্বের পার্থক্যটা পারে না বা কনফিউজড হয়ে যায়। আচ্ছা, অধস্তনদের নিয়ে কাজ করে নেওয়ার ক্ষমতাকে বলা হয় নেতৃত্ব। হাসান একাদশ শ্রেণীতে লেখাপড়া করে। প্রতিদিনের লেখাপড়া ও অন্যান্য কাজ সম্পন্ন করার জন্য একটি সূচি তৈরি করে।
পরবর্তীতে সূচি অনুযায়ী লেখাপড়া সহ যাবতীয় কাজ সম্পন্ন করে। উদ্দীপক মিস্টার হাসানের কর্মকাণ্ডে ব্যবস্থাপনার কোন কাজের প্রতিফলন ঘটেছে? সুমাইয়া কি হয়েছেন ম্যাম? সায়েন্স আর মানবিকের ক্লাস কখন হবে আমি অ্যাকচুয়ালি জানি না। আসলেই জানি না। আমি যদি সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে জেনে জানাবো সায়েন্স এবং মানবিকের ক্লাস কবে হবে। যদি আমার দ্বারা সম্ভব হয়। আমি তো মানবিকের নাম কিভাবে বলব? আমি তো কমার্সের। আমি কমার্সের গুলো বলতে পারব যে আপনার ক্লাসগুলো কবে হবে। ২ এর সি আচ্ছা, ভেরি গুড। পরিকল্পনা। এখন আমাকে বলেন সূচি অনুযায়ী কার্য সম্পাদনে হাসানের কি উপকারিতা হয়েছে? নিজ সামর্থ্য কাজে লাগাতে পারবে, লক্ষ্য অর্জন করতে পারবে এবং মানসিকভাবে দৃঢ় থাকতে পারবে। ৩ টে আমার অ্যান্সার হবে না? যেহেতু সে পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এই কারণে আমার ৩ টাই কিন্তু অ্যান্সার হবে। আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগ ৫০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়। এ লক্ষ্যে ১,০০০ আবেদনকারীর মধ্যে ১৫০ জন প্রার্থীকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। প্রক্রিয়া শেষে নির্বাচিত প্রার্থীদের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। এখন বলেন, আলিম ইন্ডাস্ট্রিজ কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করে কখন? সিদ্ধান্ত গ্রহণের আ আগের যে পার আ পদক্ষেপটা বা হচ্ছে আমি যদি ধাপটা বলি কোনটা? হিন্ট দিয়ে দিলাম আপনাদের। কর্মী নিয়োগের সিদ্ধান্ত গ্রহণের আগের ধাপটা কোনটা? পরে ডি, ডি না এ বিভাগীয় রিকুইজিশন সংগ্রহ। রিকুইজিশন জিনিসটা কি? আমার কোন বিভাগে কতজন মানুষ লাগবে সেটার একটা তথ্য বের করা। ঠিক আছে? পরে ডি হবে না। পরে এ হবে বিভাগীয় রিকুইজিশন এর পর। দেখেন, বিভাগীয় রিকুইজিশন মানে হচ্ছে আমার কোন ডিপার্টমেন্টে কতজন মানুষ লাগবে। এই লাইনটি কিন্তু ফার্স্ট লাইনে বলা আছে যে মানব সম্পদ বিভাগে ৫০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়। কেন ৫০ জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেয়? কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলে জানতে পারে একটা কোম্পানিতে টোটাল ৫০ জন মানুষ প্রয়োজন। অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণ করে কখন? যখন দেখে যে প্রত্যেকটা বিভাগে তার ৫০ জন করে মানুষ প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, উদ্দীপকে কর্মী নির্বাচন প্রক্রিয়া শেষ হয় কখন? কখন শেষ হয়? ক্লাস তো দেখা যাচ্ছে সবার তো ক্লিয়ার হোপফুলি। আপনার হয়তোবা নেটে সমস্যা হচ্ছে। আখি আপনার নেটে সমস্যা হচ্ছে, হ্যাঁ? তো আপনি একটু কেটে নেটটা একটু চেক করেন দেন আবার জয়েন করেন। ইয়েস, অ্যান্সার পেয়ে গিয়েছি। পদায়নের পর আমার মানে পদায়ন কি? তাদেরকে আমি হায়ার করে ফেললাম। ফাইনালি কোম্পানিতে হায়ার করার পর আমার কর্মী নির্বাচন প্রক্রিয়াটা কিন্তু শেষ হয়ে যায়। জনাব শফিক একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী। তিনি সকল ক্ষমতা নিজের কাছে কুক্ষিগত করে রাখেন এবং নিজের ইচ্ছামত সিদ্ধান্ত গ্রহণ করেন। ফলে অধস্তনগণ কার্য সম্পাদনে উৎসাহ বোধ করে না এবং লক্ষ্য অর্জনে সমস্যা হচ্ছে। জনাব শফিকের নেতৃত্ব কোন ধরনের? সে যেহেতু নিজের কাছে ক্ষমতা কুক্ষিগত করে রাখছে এবং নিজের যা ইচ্ছা সেটাই করছে, তার মানে এটা কিন্তু আমার স্বৈরতান্ত্রিক। ঠিক আছে? ওকে। কোন ধরনের নির্দেশনা কৌশল উদ্দীপকের সমস্যা সমাধান করতে পারে? যেহেতু সে স্বৈরতান্ত্রিক, তার মানে স্বৈরতান্ত্রিকের এগেইনস্ট এ গেলে, আমার অপোজিটে গেলে আমার সমস্যার সমাধান হতে পারে যেটা নাকি আমার পরামর্শমূলক। অর্থাৎ এখানে কিন্তু সে যার নিজের ইচ্ছে মতো যা মন চায় তাই করতে পারে। কিন্তু আমি যদি পরামর্শের ক্ষেত্রে যাই, এটার অপোজিট দিকে, তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যায় এবং কর্মীরা কিন্তু কাজের ক্ষেত্রে উৎসাহ বোধ করে। আচ্ছা, এটা অলরেডি আনসার করেছি। মূলনীতি ১৪ টা এটা আমরা করতে মুখস্থ হয়ে গেছে। ব্যবস্থাপনার ১ম কাজ পরিকল্পনা, এটাও আমরা সলভ করেছি। কর্মী সংগ্রহের উৎস কয়টি বলেন? আমার কর্মী সংগ্রহের মেইন উৎস যদি আমি বলি কোথা থেকে আম সংগ্রহ করতে পারি।
ফেসবুকে এখন পর্যন্ত একজনের অ্যান্সার পেয়েছি। সেটা হচ্ছে বলব না। আগে বাকির অ্যান্সার দেন। সিমি, প্রসেনজিৎ, অনু, বাকিরা কোথায়? YouTube এ ঝটপট অ্যান্সার দেন। মেহেদী ইসলাম, শান্ত, বর্ষা, 10 এর 2 কোনটা, কোনটা? একটা আমার অভ্যন্তরীণ, একটা আমার বাহ্যিক। ঠিক আছে? ব্যবস্থাপনার কোন স্তরের প্রতিষ্ঠানের নীতি পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব থাকে? নীতি পরিকল্পনা। এই যে ব্যবস্থাপনার ৩ টা স্তর, এই ৩ টা স্তরের সবচেয়ে উপরে যারা থাকে তারা কিন্তু আমার কোম্পানির নীতির পরিকল্পনা নির্ধারণ করে থাকেন। ঠিক আছে? ব্যবস্থাপনার স্তর এই যে মাত্রই বলে দিলাম ব্যবস্থাপনার স্তর কয়টা? ৩ টা আমার ব্যবস্থাপনার স্তর। কোন ধরনের মনোভাব দূর করতে পারলে যথাযথ হবে? সিদ্ধান্ত যথাযথ হবে। এটা মনে হয় আমরা অলরেডি একবার অ্যানসার করেছি, তাই না? অলরেডি এটার কিন্তু অ্যানসার হয়েছে। পক্ষপাতমূলক। আচ্ছা, এইটা বলেন। কর্মী সংগ্রহ প্রক্রিয়ার শেষ কাজ কোনটা? এই ৪ টার মধ্যে শেষ কাজ কোনটা? 14 কর্মী নিয়োগ। 14 এর ডি। আচ্ছা Facebook অ্যানসার গুলো দেখি। প্রসেনজিৎ, সিমি, তাওরাত, তিয়ানা, রোজানা, বর্ষা, অনু। ইয়েস! আমার 14 এর আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি। এটা হবে না। এটা হবে। আই এম সো সরি। এটার অ্যানসারটা এইটা হবে। কর্মী নিয়োগ হবে, বিজ্ঞপ্তি প্রদান না। শুরুর কাজ হচ্ছে গিয়ে আপনার বিজ্ঞপ্তি প্রদান আসতে পারে। প্রশিক্ষণের মাধ্যমে কি বৃদ্ধি পায়? আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেছি। প্রশিক্ষণের মাধ্যমে আমার দক্ষতা বৃদ্ধি পায়। গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীন নির্দেশনা কৌশল কোনটি? 15 16 এর অ্যান্সার কোথায়? গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীন। কোন জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থাপনার অধীন নির্দেশনা কৌশল? সেটা হচ্ছে আমার পরামর্শমূলক নির্দেশনা। যেখানে আমি আমার অধস্তন যারা আছে তাদের মতামত গ্রহণ করে তারপর আমি আমার নির্দেশনা প্রদান করতে পারি। নির্দেশনাকে প্রশাসনের কি বলা হয়? মস্তিষ্ক, স্নায়ুকেন্দ্র, হৃৎপিণ্ড, মেরুদণ্ড। কি বলা হয়? অনু আপু আমি অ্যান্সার দিছি। আমি দেখেছি। তোমার অ্যান্সারই আমি দেখছি মোটামুটি। প্রশাসনকে ইয়েস, প্রশাসনকে আমার হৃৎপিণ্ড বলা হয়ে থাকে। একদম মেইন পয়েন্ট। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য কোনটা? যখন আমি কম্পেয়ার করি আমার লক্ষ্যের সাথে আমি যে কাজটা করেছি বা আমার যে কার্যফলটা সেটা কম্পেয়ার করি প্রতিনিয়ত। যে আমার থাকে না যে ১ মাসের জন্য আমি একটা প্ল্যান করলাম যে ১ মাসে আমি ম্যানেজমেন্ট গ্রুপ পুরো মুখস্থ করে ফেলবো। তারপর আমি প্রতিদিন চেক করি যে আমার কয়টা চ্যাপ্টার হয়েছে, কয়টা চ্যাপ্টার হয়েছে। ২ দিন পর চেক করি, ৫ দিন পর চেক করি। প্রতিনিয়ত চেক করছি যে আমার কার্যফলের সাথে আমার যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা কতটুকু বিচ্যুতি আছে বা কতটুকু পার্থক্য আছে আমার আর কি কাজ করতে হবে আমার লক্ষ্য অর্জনের জন্য। ঠিক আছে? কোম্পানিতে প্রশাসকগণ কাদের নিকট জবাবদিহিতা করেন? দেখি তো এই কোয়েশ্চেন এর অ্যান্সারটা আপনারা পারেন কিনা? কাদের নিকট জবাবদিহিতা করেন? ১৯ এর অ্যান্সার। একটু মাথা ঠান্ডা করে কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন। যারা আছেন। ১৯ এর এ। আচ্ছা দেখি ১৯ এর এ কিনা। ব্যবস্থাপকের নিকট প্রশাসকগণ, কোম্পানির প্রশাসকগণ কাদের নিকট জবাবদিহিতা
করেন তারা কিন্তু সবচেয়ে উচ্চ স্তরে থাকে। 19 এর এ 19 এর টি শেয়ার হোল্ডার। আচ্ছা, ব্যবস্থাপক নাকি শেয়ার হোল্ডার? যারা ডি অ্যান্সার দিয়েছেন তাদের অ্যান্সারটা ঠিক আছে। কারণ শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির প্রকৃত মালিক। কালকে আমরা একটা কোয়েশ্চেন এ পড়েছিলাম। স্পেশালি সাধারণ শেয়ার হোল্ডাররা কিন্তু কোম্পানির মালিক। তো তারা যখন একটা কোম্পানিতে ইনভেস্ট করছে, তো তার কিন্তু সম্পূর্ণ অধিকার আছে এটা জানার যে কোম্পানিতে কখন কোন কাজ কে কিভাবে করছে। অর্থাৎ যখন প্রশাসক যারা নীতি নির্ধারণ করছে, যারা কোম্পানির নীতি নির্দেশনা দিচ্ছে, লক্ষ্য নির্ধারণ করছে, তারা কেন, কোথায়, কিভাবে, কোনটা, কার জন্য করছে এটা কিন্তু শেয়ার হোল্ডারদেরকে জানাতে হবে। কারণ শেয়ার হোল্ডারদের টাকা দিয়েই কিন্তু তারা তাদের কোম্পানিটা চালাচ্ছে। আচ্ছা, ব্যবস্থাপনাকে দেহের কোন অঙ্গের এটা আমরা অলরেডি সলভ করেছি। যে চোখের সাথে তুলনা করা হয়। জোড়াময় শিকল নীতি এটাও আমরা অ্যান্সার করেছি। কর্তৃত্ব প্রবাহের সাথে সম্পৃক্ত। সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝায়? সিদ্ধান্ত গ্রহণ। কি হবে এটার অ্যান্সার? সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা তৈরি, পরিকল্পনার পটভূমি নির্ণয়, বিকল্প সমূহ থেকে উত্তম বিকল্প বাছাই, উপযুক্ত বিকল্প সমূহ চিহ্নিতকরণ। কোনটা আসবে আপনার অ্যান্সার? 22 এর সি, বিকল্প সমূহ থেকে উত্তম বিকল্প চিহ্নিতকরণ। ভেরি গুড। দায়িত্ব ও জবাবদিহিতা নির্ধারণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পৃক্ত? দায়িত্ব ও জবাবদিহিতা। 23 এর অ্যান্সারও অলরেডি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমার সংগঠন। কেন? কারণ পরিকল্পনা অনুযায়ী যখন আমরা আমাদের রিসোর্স গুলো কালেক্ট করি, তখনই কিন্তু আমরা ঠিক করে দেই যে তুমি এত টাকা নিয়ে কাজ করবে, এত টাকা কোথায় খরচ হয়েছে সেটা আমাকে এসে বলবে। এই সম্পদগুলো আমি তোমাকে দিলাম, এটাকে তুমি ইউজ করো। ইউজ করে তুমি কোথায় কোথায় ইউজ করেছো, কেন কিভাবে ইউজ করেছো, এটা তুমি আমাকে এসে বলবে। এটা হচ্ছে আমার সংগঠন। ঠিক আছে? কর্মীদের চাকরি সংক্রান্ত শর্তাবলী কোথায় উল্লেখ করা হয়? চাকরি সংক্রান্ত শর্তাবলী কোথায় উল্লেখ করা হয়? কোথায়? 24, 24, 24, 24 এর অ্যান্সার জলদি জলদি ঝটপট। এখন পর্যন্ত 24 এর অ্যান্সার আসেনি। 24 এর বি। আচ্ছা, অ্যান্সার চলে এসেছে। সিমি অ্যান্সার দিয়েছে, অনু অ্যান্সার দিয়েছে বি, রোজান অ্যান্সার দিয়েছে বি, বর্ষা অ্যান্সার দিয়েছে বি। বিজ্ঞপ্তিতে চাকরির শর্তাবলী, বিজ্ঞপ্তিতে গণহারে কোয়েশ্চেন এর অ্যান্সার ভুল করেছে। আচ্ছা, স্বপ্নকন্যার অ্যান্সারটা মেবি আমার ঠিক হয়েছে। প্রসেনজিতের অ্যান্সারটাও। নিয়োগপত্রে আপনাকে যখন ফাইনালি আপনাকে একটা কাগজ দেওয়া হয়, একটা লেটার দেওয়া হয় যে কংগ্রাচুলেশনস, আপনি সমস্ত পরীক্ষা পাস করেছেন। আপনি এখন আমাদের অফিসে জয়েন করতে পারেন। আপনার বেতন এত, এত, এত। ওইখানে আপনাকে কিছু শর্তাবলী লিখে দেওয়া হয়। কি, কি শর্তাবলী লিখে দেওয়া হয়? যে আপনাকে প্রতিদিন সকাল ৯ টার আগে অফিসে ঢুকতে হবে এবং ৫ টার আগে আপনি অফিস থেকে বের হতে পারবেন না। আপনার লাঞ্চ টাইম মাঝখানে ০.৫ ঘন্টা ব্যতি রেখে আপনাকে অফিসের কোথাও আড্ডা দেওয়া যাবে না। ঠিক আছে? আপনাকে ওভারটাইম করা হলে, ওভারটাইম কোন কাজ করা হলে সে অনুযায়ী বেতন দেওয়া হবে। আপনাকে ঠিক ৫ তারিখের মধ্যেই বেতন দেওয়া হবে। এর আগে আপনাকে কোন বোনাস বা বেতন দেওয়া হবে না। এই যে, যে বিভিন্ন শর্তাবলী, এটা হচ্ছে আপনাকে জয়েনিং এর টাইমে দেওয়া হয়। এবং এই লেটারটা দেখে আপনি তখন ডিসাইড করবেন যে আপনি কি অ্যাকচুয়ালি কোম্পানিতে জয়েন করবেন নাকি জয়েন করবেন না। তাহলে সেই হিসেবে আমার নিয়োগপত্র যেটা বা যেটাকে আমরা অ্যাপয়েন্টমেন্ট লেটার বলি, সেটাতে আমার চাকরি সংক্রান্ত শর্তাবলীগুলো উল্লেখ থাকে। এই যে স্বৈরাচারী নেতৃত্বের বৈশিষ্ট্য বহির্ভূত একক সিদ্ধান্ত গ্রহণ, এটা কর্ম মানসিকতা, কাজ ভয়ভীতি প্রদর্শন, কর্মী উন্নয়নে অনাগ্রহ। বলেন তো?
কোনটা? স্বৈরাচারী নেতৃত্বের বৈশিষ্ট্য বহির্ভূত। 25 বি কর্মবিমুখ মানসিকতা। ভেরি গুড। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত কোনটি? আমরা নিয়ন্ত্রণে কি করি? আদর্শবান প্রতিষ্ঠা করি। একদম নিয়ন্ত্রণের যে ধাপগুলো ৫ টা ধাপ, সে ৫ টা ধাপের ১ম ধাপটা কি? একটা আদর্শবান বা লক্ষ্য স্থির করা আমার। একজন আদর্শ ব্যবস্থাপকের ভূমিকার মধ্যে পড়ে। একটু আগে আমি একটা কোয়েশ্চেন সলভ করেছিলাম না? আদর্শ ব্যবস্থাপকের ৩ ধরনের ভূমিকা আছে। দেখেন তো এই ৩ টা ভূমিকা সেই ৩ ধরনের ভূমিকা কিনা বা তাদের বৈশিষ্ট্য কিনা? ইয়েস, অ্যান্সার পেয়ে গিয়েছি ডি। আন্তঃব্যক্তিক, তথ্য সংশ্লিষ্ট, সিদ্ধান্ত গ্রহণমূলক। একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত কোনগুলো? একার্থক। একটাই আমার লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা পূরণ করলে আমার লক্ষ্য অর্জন কমপ্লিট, শেষ। তার মানে এখানে আমার কোনটা আছে? কর্মসূচি আছে, প্রকল্প আছে। নীতি হবে না। কারণ নীতি আপনার স্থায়ী। একার্থক কিন্তু না। নীতি আপনার সবসময়ের জন্য একটা নীতি কিন্তু চলতে থাকে। তাহলে আমার অ্যান্সার হবে ১ এবং ২। ব্যবস্থাপনা চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি? কোনটা নিয়ন্ত্রণের পরবর্তী কাজ? ৩০ কোত্থেকে আসলো? আগে ২৯ অ্যান্সার দেন। আগেই ৩০ এ চলে গেছে। ২৯ এর ডি নাকি এ? এ হবে না ডি হবে। এ আর ডি নিয়ে আবার মারামারি শুরু। ভালোমতো দেখেন। নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটা? নিয়ন্ত্রণে আমার ব্যবস্থাপনার একটা ধাপ শেষ। তারপরের কাজ কোনটা? পরিকল্পনা। আবার কিন্তু আমার পরিকল্পনা থেকে শুরু হয়। কারণ কি? ব্যবস্থাপনা চক্র একটা গোল আকারে সবসময় ঘুরতে থাকে। আমার লাস্ট স্টেপ যদি নিয়ন্ত্রণ হয়, নিয়ন্ত্রণের পরে কিন্তু আমার আবার নতুন করে একটা পরিকল্পনা দিয়ে শুরু হয়। আজকের লাস্ট কোয়েশ্চেন। পরিকল্পনা অনুসরণের ফলে কি হয়? উদ্দেশ্য সহজ হয়, উপকরণাদির কার্যকর ব্যবহার সম্ভব হয়, কর্মীদের সম্মান বৃদ্ধি পায়। লাস্ট কোয়েশ্চেন অ্যান্সার। আচ্ছা ব্যাপার না। আজকে ক্লাসে ভুল করেছেন, পরীক্ষার হলে যেন ভুল না হয়। ঠিক আছে? পরীক্ষার হলে একটু ঠান্ডা মাথায় অ্যান্সার করবেন। প্রয়োজন হলে পেন্সিল দিয়ে এই যে সাইডে ছোট্ট করে কোয়েশ্চেন পেপারে দাগ দিয়ে রাখবেন। বড় করে না কিন্তু এটা যেন টিচারদের চোখে না পড়ে। অনেক সেন্টারে কিন্তু ঝামেলা করে। কোয়েশ্চেন পেপারে দাগ দেওয়া থাকে। ছোট্ট করে একদম হালকা করে দাগ দিয়ে রাখবেন যাতে আপনার ওই বৃত্ত ভরাটের সময় আপনার সুবিধা হয়। কোনটা আপনার অ্যান্সার হবে এটা মনে করতে। ৩০ এর এ পরিকল্পনা অনুসরণের ফলে উদ্দেশ্য অর্জন সহজ হয়, উপকরণাদি কার্যকর ব্যবহার সম্ভব হয়। অ্যান্ড দি এন্ড আজকের মতো শেষ। ডান। ঠিক আছে? কালকে কিন্তু আমাদের আবার ক্লাস আছে ৬ঃ০০ বাজে। কালকে আমাদের 2nd পেপারের একদম শেষ ক্লাস। ম্যানেজমেন্টের যে ফ্রি ক্লাস ছিল ৪ টা ফ্রি ক্লাস অলরেডি আমাদের আজকে সহ ৩ টা হয়ে গিয়েছে। লাস্টটা কিন্তু কালকে বাকি। হোপফুলি কালকেও আপনারা সবাই থাকবেন। আপনাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এসেও জয়েন করবেন। আচ্ছা, অনুর ২৪ টা হয়েছে, বর্ষার ২৫ টা হয়েছে। ক্লাসটা ভালো ছিল। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বুঝতে পেরেছেন এটাই আমার সার্থকতা। ওকে, সিমির ২৪ টা হয়েছে, রোজানার ২৭ টা। বাকিদের কি অবস্থা? বাকিদেরটাও জানান। এই যে আপনাদের ১ টা ২ টা করে ভুল হচ্ছে, ২ টা ৩ টা করে ভুল হচ্ছে, এই জিনিসটা আরেকটু ফোকাস করলে এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে। আপনি যদি ৮০ মার্ক ৮০ মার্কের মধ্যে ৩০ মার্কে নৈর্ব্যক্তিক উঠিয়ে ফেলতে পারেন, আপনার আর প্রয়োজন ৪০ মার্ক। আপনার যদি ৭ টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার দিতে হয়, ৭০ মার্ক থেকে আপনার ৪০ মার্ক তুলতে খুবই ইজি হয়ে যাবে। আচ্ছা, প্রসেনজিতের ২৫ টা হয়েছে। ওকে। তো কালকে আগামীকাল ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। কালকে অবশ্যই সবার ৩০ টা ৩০ টাই হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজকের মতো আসসালামু আলাইকুম।